কাল আমার বিয়ে, যার সাথে বিয়ে হচ্ছে তার মুখটা পর্যন্ত দেখা হয়নি। কি কপাল আমার, আপনারাই বলেন। বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। এ সময় বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু কি করবো বলেন, সবার চাপের কারণে বিয়ে করতে হচ্ছে আমাকে। বলতে পারেন বাধ্য করা হচ্ছে। চলুন পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে, আর আমার একটা বড় বোনও আছে। বাকিটা পরে জানতে পারবেন। আজ বাদে কাল বিয়ে, আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমাকে কুরবানি করা হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মনে হচ্ছে আমাকে কুরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়েছি বিয়েটা আটকাতে, কিন্তু পায়নি। যতই চাই নিজে বিয়ে ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দাঁড়ায়। আমার পরিবারে কেউ আসে, হয়তো আপু নয়তো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকে আমার হাসি আনন্দ সব উড়ে গেল। তারপর চেয়েছি বিয়েটা ভাঙতে, কিন্তু পাইনি। অবশেষে আজ বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে, ধুমধাম করে বিয়েটা হলো। সবাই আনন্দ করলো, শুধুমাত্র আমি ছাড়া। আমি কখনো সিগারেট খাইনি। আজ মনে হচ্ছে সিগারেট খেলে মনে কষ্টটা কিছু হলেও কমবে। ফোন দিলাম রাশেদকে। তুই কোথায়? এই তো নিচে আছি। তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসতেছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছে কোনো রকম। কোন রকম মানে কি? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে, তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি, তুই সিগারেট নিয়ে কি করবি? চিন্তা করিস না, কলেজে থাকতে তোরা সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তো টাকা নষ্ট করব না, আমি খাবো। চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে কি? খাবো মানে খাবো, দিবি কিনা বল। কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস না, তাহলে আজকের এই দিনে তুই কিভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো, সিগারেট দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেটটা আমাকে দিল। আমি একটা সিগারেট ধরালাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি আসলো, গলা পড়লো। তারপর আরো কয়েকবার সিগারেটে টান দিলাম, গলা পড়লো। এভাবে কয়েকটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে কয়েকটা সিগারেট খেলাম, মোট 3টা সিগারেট খেলাম। মনে হচ্ছে ভিতরে অনেক বছর পর ঠান্ডা একটা অনুভূতি আসলো। মনে হয় এটাই জীবনে প্রথম। আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলতেছে না। তারপর আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তুই পাগল হয়ে গেছিস? এসবে মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। মনে হয় কি আমার কিছু হয়েছে? হ্যাঁ, মনে হয় না, শুধু আমি শিওর তোর কিছু হয়েছে। নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন তুই? রাশেদ আর আমি কথাগুলো বলছিলাম, হঠাৎ আপু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেট আর লাইটারটা লুকিয়ে ফেললাম। আপু সেটা খেয়াল করেনি। তোরা এখানে কি করতেছিস? রাশেদকে আপু তুই করে বলে। এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতে গল্প করতে হবে? হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। চল রুমে। আর একটু পরে যাব। আর একটু পরে মানে কি? ঘড়িতে তাকিয়ে দেখ কটা বাজে। আপু, 1:10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু, কি বিপদ থেকে উদ্ধার করবে তা না, আরো আপুর সাথে তাল মিলাচ্ছে। তোকে বেঁচে থাকলে পরে দেখে নিব শালা। রাশেদকে বলল। চল ওকে দিয়ে আয়। হ্যাঁ আপু, আমি দিয়ে আসতেছি। হ্যাঁ দিয়ে আয়। আপু হঠাৎ রেগে রেগে কথা বলতেছে, কাহিনী বুঝলাম না। তারপর রাশেদ আমাকে বিয়ের বাসর ঘরের সামনে নিয়ে আসলো। দেখ ভাই, যা হবার হবে সেটা পরে দেখা যাবে। আগে বিড়াল ঠিক মতো মারবি। বিড়াল মারতে যাবো কেন? বিড়াল তো একটা প্রাণী, তাকে মারলে তো পাপ হবে, বিশেষ দ্রষ্টব্য। এটা আমার ছোটবেলা ভাবনা ছিল, যদিও এখন বুঝি বিড়াল মারার মানে। ধুর শালা, এই বিড়াল সে বিড়াল নয়। তাহলে কি? ভিতরে ঢুকলে দেখবি। এখন যা। ওকে, দোয়া করিস। হ্যাঁ, দোয়া করব কালকের মধ্যে যাতে ডজন খানেক বাচ্চা। ধুর শালা। যা ভিতরে। বিড়াল কিন্তু বারবার মারার সময় পাবি না। বলে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিল। ধাক্কাটা এত জোরে ছিল যে আমি সোজা নিচে গিয়ে পড়লাম। আরে ভাই, খাটে এক কোণায় পড়লাম। শ্রোতা বন্ধুরা সবসময় উল্টা ভাবেন কেন? তারপর কষ্ট করে উঠলাম। বউ এসে আমাকে পায়ে ধরে সালাম করলো। তার ঘুমটা সরালাম। দেখলাম আমার ফ্রেন্ডরা যেমনটা কালো বললো তেমনটা না। আপনার নাম কি? এটা কেমন কথা? বিয়ে করলেন অথচ নামটা জানেন না? আসলে ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। যাই হোক, আমার নাম মারিয়া আফরিন তুফা। আপনি তুফা বলেই ডাকতে পারেন। ওকে, তুফা বলে ডাকবো। আসলে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সব কথা শুনবো। আগে চলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনে হয়তো তুফানও কষ্ট পাবে,
তাই প্রথমবারের মতো তার কথা রাজি হলাম। তারপর নামাজ শেষ করে আমি খাটে এসে বসলাম। তুফার দিকে একবারও তাকাইনি। আমি খাটে বসে আছি, তুফা আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি আস্তে আস্তে মাথা তুললাম। এ কি, এটা কি তুফা ছিল? একটু আগে দেখলাম এর থেকে ভালো চেহারা, আর এখন এত কালো। পরে বুঝলাম সব ময়দার অবদান। কপালটা আমার এতই পোড়া। হ্যাঁ বলেন, কি কথা? আমি বিয়ে করতে চাইনি, সবার জোরাজুরিতে বিয়ে করেছি। বলা যায় বাধ্য করা হয়েছে আমাকে। তাই আপনি কখনো আমার থেকে স্বামীর অধিকার পাবেন না। আপনি আমাকে বিয়ের আগে কেন এসব বলেননি? বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারেন না। আমি নষ্ট করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেয়েছি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু যখনই আপনার সামনে যেতে চাই তখন কেউ না কেউ এসে বাধা দেয়। তাই আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি। তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তারপর আপনার যেদিকে ইচ্ছা চলে যাবেন। আমি বোধহয় একমাত্র মেয়ে যে বাসর রাতে স্বামীর কাছ থেকে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। ওকে। ঠিক আছে, শুয়ে পড়েন। হুম। এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? তাহলে কোথায় শুব? আপনি খাটে ঘুমান। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? না, আমি সোফায় শুয়ে পড়বো, আপনি খাটে যান। আচ্ছা। আরেকটা কথা শোনেন, বলেন। আমাদের মাঝে যে সম্পর্ক নাই সেটা যাতে কেউ বুঝতে না পারে। আপনি যেমন বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাকে বউ হিসেবে না মানেন, আমি তো মানি। কিছু বললাম না। পরদিন সকালে ঘুম ভাঙতে শুনি কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। আমি শক খেলাম, এটা তো আপুর কণ্ঠ নয়। আর এত কাছ থেকে কেন আওয়াজ আসছে? তারপর মাথা তুলে দেখলাম তুফা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি তো তার তেলাওয়াত শোনার জন্য আবার ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম। সোফা থেকে তুফার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে। যখন কোরআন তেলাওয়াত শেষ করে আমার দিকে তাকালো, তার চোখের উপর আমার চোখ পড়ে গেল। আপনি কখন উঠলেন? একটু আগে উঠলাম, আর আপনার তেলাওয়াত শুনছিলাম। আচ্ছা, এখন গোসল করে নেন। কেন? আমাদের মাঝে তো কিছু হয় নাই, গোসল করতে হবে কেন? এটা সমাজের নিয়ম। যদি আপনি গোসল না করেন তাহলে অনেকে অনেক রকম মনে বলবে। আর আপনি বলেছিলেন আমাদের মাঝে যা হচ্ছে তা যেন আর কেউ না জানে। সো এখন গোসল করে নেন। আচ্ছা। তারপর গোসল শেষ করে রুমে এসে দেখি তুফা নেই। তুফা নিচে চলে গেছে রান্নায় হেল্প করার জন্য। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে তুফা রান্নার কাছে হেল্প করতেছে। আরে ভাবি, আপনি এখানে কেন? আসলাম আপনাদের রান্নার কাছে হেল্প করতে। কালকে এসে আজকেই কাজ করবেন? হ্যাঁ, আর কয়দিন পরে তো আমাকে দেখতেই হবে। একদম না, কোনো জিনিসে হাত দেবেন না আপনি। আমি করতেছি, করতে দিন। এটা কেমন কথা? আপনি একা কেমনে করবেন? চলেন, আমিও আপনাকে হেল্প করি। একদম না, আপনি শুধু দেখবেন। ওকে, কাল কিন্তু আমাকে করতে দিতে হবে। নতুন বউ কিন্তু ভাবি আপনি, এখন আপনাকে কিছু করতে হবে না। বছর 2 যাক, তারপর করবেন। কি বছর 2? হ্যাঁ, বছর 2। তাহলে কি এত সময় আমার স্বামী আমার রান্না করা খাবার পাবে না? ইস, কালকে এসে স্বামীর প্রতি এত দরদ, কি ব্যাপার ভাবি? ডাল মে কুচ কালা হে? কি বললেন? বুঝলাম না। তা ভাই আদর কেমন করলো আপনাকে? আপু, আপনিও না? হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা আপু, ওনার কি খাবার পছন্দ? ওর তো কোনো খাবার অপছন্দ নয়, তবে বিরিয়ানি আর নুডলস একটু বেশিই খাই। এগুলো কি রান্না করা হয়েছে? বিরিয়ানি রান্না শেষ, এখন নুডলস রান্না বাকি আছে। আপনি বসেন, লুডুসটা আমি রান্না করছি। বললাম না, কোনো কিছু তো বছর 2 হাত দেওয়া নিষেধ। প্লিজ আপু, শুধু লুডুসটা রান্না করব, আর কিচ্ছু না। প্লিজ প্লিজ প্লিজ। তুফান জোরাজুরিতে আপু রাজু হলো। তারপর তুফা নুডলস রান্না করলো। সব রান্না শেষে জান ভাবি, এখন রবিউলকে ডেকে আনেন। ওকে আপু। তারপর তুফা আমাকে ডাকার জন্য উপরে চলে গেল। তখন আমি রুমে বসে আছি। খাবার রেডি, আপনি খেয়ে আসেন। আমি খেয়ে আসবো মানে? আপনি খাবেন না? আগে আপনি খেয়ে আসেন, তারপর আমি খাবো। এটা কেমন হয়? চলেন দুজন একসাথে খেয়ে আসি। আচ্ছা চলেন। আরেকটা কথা, জি বলেন। কেউ নিচে কিছু বুঝতে পারে নাই তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। গুড। আরেকটা কথা, আমরা যখন নিচে কথা বলবো তখন তুমি করে বলবো। আমি কেমনে তুমি করে বলবো? তুমি আপনি বলবেন, আর আমি আপনি বলবো। আপনার ইচ্ছে, তবে মনে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। ওকে। তারপর তুফার সাথে নিচে গেলাম। টেবিলে সব খাবার সাজানো আছে, কিন্তু আমার বেশি পছন্দের জিনিসগুলো নাই। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম এই প্রিয় 2টা জিনিস থাকবেই, কিন্তু নাই। তারপর নাস্তার টেবিলে বসলাম। আমার বিপরীতে আম্মু বসলো, পাশে বসলো তুফা। একটু পর আপু আসলো।
মা আগে থেকে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। কি হলো, তোরা নাস্তা কর। আপু তুমি বসে যাও। না, আমি পরে খাবো, তোরা আগে খেয়ে নে। আমাদের সাথে বসো, সমস্যা নেই। হ্যাঁ আপু, আপনিও বসে যান আমাদের সাথে। আচ্ছা বসতেছি, তোমরা শুরু করো, আমি আরেকটা আইটেম নিয়ে আসি। এই বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। ফিরে আসলো নুডলস নিয়ে। নুডলস দেখে আমার তো জিভে জল এসে গেল। আপু নুডলস দাও, আর কিছু খাবো না। কেমনে কি, এটা তো কাউকে দেওয়া যাবে না। কেন, এটা কি জন্য বানালে তাহলে? শুধু আমার জন্য। দেখো আপু, আমি আগে খাবো, তারপর তুমি। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম নাকি? দিবা নাকি বলো? ছোট থেকে আপুর সাথে দুষ্টামি, রাগ, অভিমান চলে আসছে। আর সবচেয়ে বেশি হলো ফান করা। বস, দিচ্ছি, আবার পেট খারাপ হবে। ঠিক ধরেছ, যদি না দাও পেট খারাপ হবে। এতক্ষণ আমাদের কথাগুলো মা আর তুফা বসে শুনছিল। তুফা তো আমাদের কাহিনী দেখে এক প্রকার হালকা হালকা হাসতেছে। তারপর নুডলস দিল। প্রথমে 2 চামচ খেয়ে মনে হলো আজকের নুডলসটা মা বা আপু করেনি, স্বাদটা আজ একটু ভিন্ন, তবে ভালো হয়েছে। আপু, আজকের নুডলসটা কে রান্না করেছে? কেন, কি হয়েছে? আজকে স্বাদটা একটু অন্যরকম, তাই বললাম। আমি ছাড়া আবার কে? ওয়াও, তাই তো বলি, এত জঘন্য হয়েছে কেন আজকের নুডলসটা? আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? বলে আপু তুফার দিকে তাকালো। দেখলাম তুফার চেহারা কালো করে ফেলেছে। তোদের এসব নাটক বন্ধ কর আর খাবার শেষ কর। দেখেছো মা, তোমার ছেলে কি বললো? নুডলস নাকি জঘন্য হয়েছে। হয়েছে তাই বললাম। ঠিক আছে, নুডলসটা তোকে খেতে হবে না, আমাকে দিয়ে দে, আমি খাবো। বলে আপু আমার দিকে আসতে লাগলো। আরে থাক, কষ্ট করে আমার জন্য তো বানাইছো, ফেরত দিলে কেমন দেখায়? তার চেয়ে বরং আজকে কোন রকম হজম করে নেই। এটা আমি রান্না করিনি। এখন তো বলবাই তুমি রান্না করনি। সত্যি আমি রান্না করিনি। তাহলে কে করেছে? তুফা করেছে। আমি তুফা দিকে তাকে দেখি, তুফা মাথা নিচু করে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তুফা, তুমি রান্না করেছো? তুফা মাথা তুলে আস্তে আস্তে তাকালো। দেখলাম চেহারা কালো করে আছে, মনে হচ্ছে এখনই কান্না করবে। আপু, আমি তো তুমি রান্না করেছো বলে ফান করেছি। আমি জানি না, তোর যা ইচ্ছে কর। বলে আপু না খেয়ে চলে গেল। পিছন থেকে অনেক ডাকলাম, তারপরও চলে গেল। তারপর মাও চলে গেল। মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি শুধু ফান করার জন্য এই কথাগুলো বলেছি, তাতে আমার রিয়াকশন দেখানোর কি আছে? তুফা, আপনি খেয়ে নিন, এখানে আর কেউ নাই, তাই আবার আপনি করে বললাম। না, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন, আমি উঠলাম। বলে তুফা চলে গেল। আমি বসে আছি আর চিন্তা করলাম, একটু ফান করলাম, তাতে এই অবস্থা কেন? যাক, আমি আর কি করব, আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে দেখলাম তুফা কান্না করতেছে। কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? এমনি, কিছু হয়নি। দেখেন, আমি শুধু আপুর সাথে ফান করার জন্য এমন কথা বলেছি, আর কিছু না। আরে না, আসলে এই লুডুসগুলো ভালো হয়নি, হয়তো জঘন্য হয়েছে। কে আমার কথা শুনে কেন বিশ্বাস করছে না? আমি শুধু ফান করার জন্য এসব করেছি। সত্যি ভালো হয়েছে রান্নাটা। বাদ দেন না সব, না খেয়ে চলে আসলেন কেন? লুডুস না হয় জঘন্য হয়েছে, টেবিলে তো আরো অনেক কিছু ছিল, ওখানে থেকে খেতেন। কেউ তো খায়নি, আমি কিভাবে খাবো? আর আপনিও তো না খেয়ে চলে আসলেন। তখন কে যেন ফোন দিল, ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ। হ্যাঁ রাশেদ, বল। কোথায় তুই? বাসায়। আবার কোথায় যাব? এখন তো বাসা থেকে বের হবি না শালা। যাই হোক, রাতে বিড়াল কেমন মারলি? বিড়াল মারতে যাবো কেন রে ভাই? দেখলাম তুফা বড় বড় চোখ করে তাকাচ্ছে, মনে হয় কিছু বলবে। কোথায় হারলি, নাকি কিছু চিন্তা করতেছিস? তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি শুনলাম? কাল থেকে একটা কথা বলে যাচ্ছিস। আচ্ছা, রাগ করিস না, আমরা সবাই পার্কের সামনে আছি, তুইও চলে আয়। ওকে, আসতেছি। তারপর ফোনটা কেটে দিলাম। দেখলাম তুফা এখন আমার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো, এবার তাকিয়ে আছেন কেন? কে ফোন দিয়েছিল? আপনি জেনে কি করবেন? এমনি বললাম, আর আপনি যদি না বলেন তাহলে আর কিছু জিজ্ঞেস করব না। আমার বন্ধু ফোন দিয়েছিল। ওর নাম রাশেদ, আমার খুব ভালো বন্ধু, সবসময় সে আমার পাশে ছিল। একটু আগে সে ফোন দিয়ে আপনাকে কি বলেছিল? আমাকে যেতে বললো তার সাথে। তার সামনে একটা পার্কে আছে, ওখানে আমার আর কিছু ফ্রেন্ডরাও আছে। কখন যাবেন? এখন যাব। না খেয়ে যাবেন? আর খাবো না, ওখানে গিয়ে খেয়ে নিব। ঠিক আছে, মনে করে খেয়ে নেবেন। ওকে, আপনি খেয়ে নিবেন। হুম। তারপর আমি পার্কে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। সাথে সাথে আপু আসলো। কোথাও যাবি নাকি? রাশেদ ফোন দিয়েছিল, তাদের সাথে দেখা করতে যাব। না খেয়ে উঠে গেলি কেন? তোমরা কেউ খাওনি, তাই আমিও খেলাম না। তুফা খেয়েছে? না, সেও না খেয়ে চলে গেছে। চল আগে খেয়ে নি, তারপর বের হবি। না আপু, আমি রাশেদের সাথে খেয়ে নিব। গেলাম। আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। আর ওইদিকে আপু খাবার নিয়ে তুফার কাছে গেল। ভাবি, এগুলো খেয়ে নেন।
না আপু, আমি খেয়ে তো আসলাম, আর খাবো না। কই খেলেন? সবাই তো যার যার মতো করে চলে গেলেন, কেউ তো খাননি। যা খেয়েছি তাতে অনেক, আর খাবো না। আর আপু, আপনি তো রবিউলের বড়, মানে আমারও বড়, তাহলে আমাকে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে বলবো, এখন খেয়ে নাও। না আপু, আপনার ভাই আসলে একসাথে খাবো। তারপর আপু অনেক জোরাজুরি করলো তুফাকে খাওয়াতে, কিন্তু তুফা খায়নি। আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি চলে গেলাম রাশেদ সহ সবার সাথে দেখা করতে। পার্কে ঢুকে দেখি রাশেদ, ইমন, তামিম, নাবিল সবাই বসে আছে। আমি তাদের কাছে গেলাম। তা মামা, কি খবর? ভালো। বল, কি জন্য ফোন দিলি? কেন, তুই কি ফোন দিতে কারণ লাগবে? তা না, কিন্তু তুই তো কখনো মিস কল ছাড়া ফোন দিস না, কিন্তু আজকে ফোন দিলি তাই বললাম। কি জন্য ফোন দিবি আবার, জানিস না? কেমনে জানবো আমি? ঠিক আছে, জানতে হবে না। বস নাকি দাঁড়িয়ে থাকবি? আমি দাঁড়িয়ে কথা বলছিলাম। আরে কি বলিস, ওর বাসার সময় আছে নাকি? নতুন বউর বাসায় বুঝিসই তো নাকি? নতুন বউ? তাহলে একটা কাজ কর, আজ থেকে 7 দিন তুই আর ওর বউ অ্যাকাউন্টে চলে যা। কেন? কেন আবার নতুন বউ তাই? দেখ ভাই, ফান করা মুডে নেই। বন্ধু আছিস, বন্ধু থাক, বেশি উকালতি করবি না। এখন তো ওকালতি করব, তাই না? আচ্ছা, তোরা কি সবাই আমাকে পাগল বানাতে ডেকেছিস? আরে পাগল বানাবো কেন, একটু কথা বলবো তাই ডেকেছি। তুই বারবার হাসিস কেন? কি হয়েছে আজ তোর? ওর আবার কি হবে, এমনি হাসতেছে। থাক তোরা, আমি গেলাম। আচ্ছা শোন। বল। বাসর কেমন হলো? ঠিক বুঝলাম না, আবার বলতো। আমি বলতেছি, বল বাসর ঘরে বিড়াল কেমন মারলি? চলে যাব নাকি থাকতে দিবি? তা ভাবি কেমন? তুফাকে তামিম দেখেনি, আমার পোড়া কপাল, আর কি বলবো। কেন, কি হলো? কি আর হবে, একদম সুন্দর না, অনেক কালো। সরি, বলিস কি? হ্যাঁ ভাই, ওকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। জান্নাতের মতো হবে? কোথায় আকাশ আর কোথায় মাটি? আরে জান্নাতের অর্ধেক হবে না। তুই না বললি জান্নাতের থেকে সুন্দর মেয়ে বিয়ে করবি? বলছি, আর করেও দেখাতাম, কিন্তু আমার কপালটা দেখ কেমন খারাপ। আপনাদের বলে রাখি, জান্নাত হলো আমার এক্স, রূপে গুণে মার্শাল্লাহ, হিংসে করে কথা বলতো, তাই ব্রেকআপ হয়েছে। শালি অনেক অহংকারী, সামনে এদিক ওদিক হলে ঝগড়া করতো। আচ্ছা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না, কপাল একবার আসছে, মনে হয় ঝুলে থাকবে। আচ্ছা, এসব কথা বাদ দে, শুধু তুই ভাবিকে একটু ভালোবাসার ট্রাই করবি, তাহলে তোদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। তারপর আর তোর থেকে খারাপ লাগবে না ভাবিকে দেখে। আরে কি ভালোবাসা ট্রাই করব, ওকে দেখলে আমার গা জ্বলে, বমি আসেই। তাহলে বিয়ে করলি কেন? আমি কি করতে চাইছি নাকি? মা তো সব করছে। কি করলো আন্টি? কি আর করবে, তুফার মা আর আমার মা নাকি বান্ধবী। তুফা অনেক ভালো মেয়ে নাকি, নামাজ দোয়া ঠিক মতো পড়ে, তাই মা আর আপু মিলে আমার গলায় তুফাকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে তো, চল অনেক সময় হয়েছে, দুপুরের খাবার খেয়ে নি। তারপর সবাই একটা হোটেলে ঢুকলাম, খাবার খেয়ে নিলাম। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে রাত 12টা। চল এবার বাসায় যাই, অনেক রাত হয়েছে তো। ঠিক আছে যাই। রাতের খাবার খেয়ে নিলাম হোটেলে, তারপর বাসায় চলে আসলাম। বাসা কলিং বেল বাজাতেই তোফা এসে দরজা খুলে দিল। আমি সোজা এসে সোফা শুয়ে পড়লাম। আমার পিছনে পিছনে তোফা এলো। আমি খাবার দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নেন। আমি খেয়ে আসছি। তারপর তোফা আর কিছু বলো না। একটু পরে মা আসলো। কিরে, তোকে কতবার ফোন দিয়েছি? আমি ফোন বের করে দেখি 20টা কল, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। সারাদিন কোথায় ছিলি? বাইরে আড্ডা দিছিলাম। সারাদিন আড্ডা দিতে থাকলে কি হবে? ঘরে নতুন বউ আছে, এটা কি তোর মাথায় নাই? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। তারপর মা চলে গেল। আমি আবার সোফাতে শুয়ে পড়লাম। মা আসছিল তাই উঠে গেছি। তারপর তুফা। আপনি কি সত্যিই খাইছেন? হ্যাঁ খাইছি। তুফা আর কিছু বললো না, যে যার যার মতো শুয়ে পড়লাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে একে অশুনতে পেলাম কোরআন তেলাওয়াত করছে তুফা। আমিও তার কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। কোরআন তেলাওয়াত শেষে আমি উঠে গেলাম। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি চা নিয়ে আসছি। আমি আর কিছু বলিনি। তারপর তুফা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। তারপর রুম থেকে বের হতেই দেখি আপু। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, তোর আবার খারাপ কি হলো? আচ্ছা আপু, তোমরা এই মেয়েটার মধ্যে কি এমন দেখলে তাকে আমার সাথে বেঁধে দিলে? দেখ তুফা অনেক ভালো মেয়ে, হয়তো একটু শ্যামলা, কিন্তু ওর মতো মেয়ে হাজারে একটা হয়। এমন হাজারের একটা মেয়ে না এনে 10,000 যে কোনো একটা মেয়েকে আনতে পারলে না? এই তোর সমস্যা কি রে?
কি আর সমস্যা হবে? যত সমস্যা ওই কালো মেয়েটা। তুই তো শুধু চামড়া নিয়ে পড়ে আছিস, কখনো কি তাকে বোঝার ট্রাই করেছিস? আর কখনো করব না। তুই কাল দুপুর আর রাতে খেয়েছিস। হ্যাঁ খেয়েছি। কোথায় খেলি? হোটেলে। আর তুই যে একটা মেয়েকে এখানে একা রেখে গেলি, সে খেয়েছে কিনা জানিস? হ্যাঁ সে হয়তো খেয়েছে। না, সে খায়নি। ইভেন এখনো খায়নি। তুই যখন দুপুরে খেলি না তখন সেও খায়নি তোর সাথে খাবে বলে, আর যখন রাতেও খেলি না তখনও সে খায়নি তোর সাথে খেতে পারেনি বলে। তাতে আমার কি? তোর কি মনে হয় সে তোর বউ? তার ভালো মন্দ তোরই দেখতে হবে। ভালো মন্দ আমার দেখতে হতো যদি এমন একটা কালো মেয়ে না আনতে। কি কম ছিল আমার? কেন এমন কালো মেয়েকে তোমরা দেখলে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? ছিল, তবে তারা তোর জন্য যোগ্য ছিল না। এই মেয়েটাই তোর যোগ্য। তারপর আপু চলে গেল। আমিও চিন্তা করলাম তাহলে তুফা কাল থেকে খায়নি। এখন তো নিজেকে ঘৃণা লাগতেছে। একটা মেয়ে আমার জন্য না খেয়ে বসে আছে, অথচ আমি তাকে একবার জিজ্ঞেসও করিনি খেয়েছি কিনা। না না, এটা আমি ঠিক করিনি। তারপর আবার রুমে গেলাম, দেখলাম তুফা বসে বসে কান্না করতেছে। আমি আর আপু যখন কথা বলছিলাম তখন আমাদের কথাগুলো শুনে ফেলেছিল তুফা, আর আমাদের কথা শুনে তুফা কান্না করতে লাগলো। তুফা নিজে নিজে বলছে, কেন এত কালো হলাম আমি? চামড়া দিয়ে কেন মানুষের বিচার করা হয়? কি হলো, আপনি কান্না করছেন কেন? তুফা কিছু বলছে না। আরে কি হলো বলেন? তুফা তাও কিছু বলছে না, আরো জোরে জোরে কান্না করতে লাগলো। দেখেন আমাদের বাসায় মেহমান ভর্তি, এইসবে কান্না করলে তারা যদি শুনে তাহলে কি ভাববে? কি হয়েছে আমাকে বলেন, আর কান্না থামান প্লিজ। তারপর তুফা কান্না থামালো, হয়তো বাসা মেহমানের কথা চিন্তা করে। তারপর তুফা বলতে শুরু করলো, কেন? আমি কি কালো বলে মানুষ নই? যদি আমি কালো হয়ে এত অবহেলা পেতে হবে জানতাম তাহলে কখনো বিয়ে করতাম না। যদিও করতাম আপনার মতো মানুষকে করতাম না। হ্যাঁ আমি কালো, আমি কারো ভালোবাসার যোগ্য না, তাই বলে আমাকে এত অবহেলা করতে হবে? আপনি না বলেছিলেন 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ বলেছি। তাহলে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন। এই কালো চেহারা, কালো রং আপনাকে আর দেখতে হবে না। মনে তো হয় না কখনো কাউকে ভালোবেসেছেন। আপনি কি বুঝবেন ভালোবাসার মানে? তুফা কথাগুলো কান্না করতে করতে বলল, কালো মানুষের ভালো মন্দ খোঁজ রাখার আপনার প্রয়োজন নেই। আপনি খাইছেন তাতেই হবে। বলছি তো খেতে। খাচ্ছি। তারপর তুফা খাবার খেয়ে নিল। প্রতিদিন সকালে তুফা কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙার একটা অভ্যাস হয়ে গেছে। আজ তামিমের বিয়ে, তাই সবাইকে দাওয়াত করেছে। সবাই আসছে যে যার বউ নিয়ে, কিন্তু আমি আসছি শুধু নিজেকে নিয়ে। কারণ তুফাকে আনলে আমার সম্মান একটু থাকবে না। আমি রাশেদ একসাথে দাঁড়িয়ে আছি, ইমন নাবিলেরা আসেনি, আমাদের আগেই আসতে হলো। এরপর ইমন আর তার স্ত্রী আসলো, তারপর নাবিল আর তার স্ত্রী। শালা আমার কপালটা খারাপ, বউ থাকার পরেও সিঙ্গেলদের মতো করে আসতে হলো। তামিমের বিয়েতে পার্টি দিয়েছে, সবাই নিজের মতো ফুর্তি করার জন্য। একটা সময় এসে আমার সব বন্ধু এক জায়গায় আসলো। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ইমন আর নাবিলের বউ আসলো। ইমনের বউ সামিয়া আর নাবিলের বউ জেরিন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো ভাবি, আপনারা কেমন আছেন? ভালো ভাইয়া। তা ভাইয়া ভাবিকে আনেননি? না আনিনি। কেন ভাইয়া? ভাবিকে আনলে তার সাথে পরিচিত হতে পারতাম। আসলে সে আসতে চায়নি, তাই তাকে আনিনি। কি বলেন? আমরা তো পার্টি বললে না এসে থাকতেই পারি না, আর ভাবি আসেনি এটা কেমন কথা? আসলে সে এসব পছন্দ করে না, তাই আসেনি। আচ্ছা ভাইয়া, ভাবি কি দেখতে অনেক সুন্দর? যদিও তার আগে থেকে জানে তুফা কালো, তাও জিজ্ঞাসা করলো। আর তেমন কিছু না, আসলে সে শ্যামলা। ওহ, তাই তো আসেনি। আচ্ছা ভাইয়া, আপনারা গল্প করেন, আমরা আসি। তারপর জেরিন ভাবি আর সাদিয়া ভাবি এক পাশে গিয়ে যা বলতেছিল তার শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারা আমার নামে যা ইচ্ছে মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছে। দেখছেন ভাবি, আমাদের বলেছিল অনেক সুন্দর মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করেছে একটা ভূতকে। আসলে বেচারার কপালটাই খারাপ। চাইলো কি আর হলো কি। আরো অনেক কথা, তাদের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজ ইচ্ছে মতো খেলাম। যে আমি কখনো সিগারেট খাইনি, সে আজ এই তুফান নামে মেয়েটার জন্য সিগারেট খেলাম। আর আজ মদও খাচ্ছি, ইচ্ছে মতো খেয়ে একদম মাতাল। তারপর রাশেদ আমাকে নিয়ে আসলো আমাদের বাসায়। মদ খাওয়ার পর আমার তেমন কিছু মনে নেই, মাতাল হয়ে আছি। রাশেদ বাসা বাহিরে চলে গেল, নয়তো আমার বোন রাশেদকে কিছু বলতে পারে সেই ভয়ে। তারপর আমি বাসা কলিং বেল বাজালাম। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই ঘুমিয়ে গেছে। দ্বিতীয়বার যখন কলিং বেল বাজালাম তখন তুফা এসে দরজা খুলে দিল। এ কি, আপনি এভাবে ঢুলতেছেন কেন? মদ খেয়েছি। কি? আপনি তো সিগারেট খান না, তাহলে মদ খেলেন কেন? আপনার জন্য। আর কিছু না বলে রুমে চলে এসে খাটে শুয়ে পড়লাম। তারপর তুফা আসলো,
আমি মদ খেয়েছি, তবে পুরোপুরি মাতাল হয়নি। একটু একটু বুঝতে পারছি, অনুভব করতে পারছিলাম সবকিছু। তারপর তুফা এসে আমার পাশে শুয়ে পড়লো। আধ মাতাল অবস্থায় আমি তুফাকে জড়িয়ে ধরলাম। তারপর হয়ে গেল ইতিহাস। না বুঝলে কমেন্ট করুন। সকাল ঘুম থেকে উঠে দেখলাম তুফা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। কি হলো, আজ এত বেলা হয়ে গেল, কেউ ডাকলো না। তখন আস্তে আস্তে রাতে ঘটনা মনে পড়ে গেল। মদ খেয়ে বাসায় এসে তুফার সাথে হওয়া ঘটনাগুলো সব মনে পড়ে গেল। আমি তো চিন্তা পড়ে গেলাম, এই আমি কি করলাম। না, তুফাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক হয়নি। ক্ষমা চাইতে হবে তার কাছে। তুফা আমার ঘুম ভাঙা দেখে মুচকে হাসতেছে। গুড মর্নিং। মর্নিং। আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। তুফার সাথে কথা বলতে আমার নিজের লজ্জা লাগতেছে। 7-5 না ভেবে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে দেখি তুফা বসে আছে। আমি খাবার রেডি করছি, আপনি খেয়ে নিন। আপনার সাথে কিছু কথা বলার ছিল। খাবার শেষ করে না হয় শুনবো। ওকে। তারপর তুফা আর আমি খাবার খেতে নিচে চলে আসলাম। মা আর আপু খেয়েছে? না, সবাই একসাথে খাবে। ওকে, তাদেরকে ডাকেন। আচ্ছা, আপনি বসেন, আমি ডাকতেছি। তারপর তুফা চলে গেল মা আর আপুকে ডাকতে। আপু আমাদেরকে রাগীভাবে তাকাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কেন আপু এভাবে তাকাচ্ছে। আপু কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে। বলো তাহলে। আগে খেয়ে নে, তারপর বলবো। ওকে। যদি মুখে বললাম ওকে, কিন্তু মনে প্রচুর ভয় কাজ করতেছে। আপু আমার সাথে বেশি রাগারাগি করে না, কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার মানে কি আমি কিছু বুঝতে পারতেছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আমি যখন উঠতে যাব। কোথায় যাচ্ছিস? রুমে যাব। তুমি যেন কি বলবে বলেছিলে? রুমে যা, আমি আসতেছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। এসে আপুর জন্য ওয়েট করতে লাগলাম। তবে প্রচুর ভয় নিয়ে আছি। কিছুক্ষণ পর আপু আর তুফা একসাথে আসলো। তুফা বস এখানে। সুফা দেখে এখন তুফা ভয় পেয়ে গেল। আপু, সিরিয়াস কিছু? অনেক সিরিয়াস। কি? কাল রাতে তুই মদ কেন খেয়েছিলি? তুমি কি করে জানলে? কি করে জানছি মানে? কেন খেয়েছিলি সেটা বল। আসলে কাল পার্টিতে, তারপর সব বলে দিলাম। আমার কথা শুনে আপু আর রাগ করে থাকলো না, কিন্তু তুফাকে দেখে মনে হচ্ছে এখনই কান্না করবে। তুই কখনো সিগারেটও খাসনি, বাসর রাতে প্রথম সিগারেট খেলি, আর কাল তার উপরে মদ খেলি। কি পাবি বল এসব খেয়ে? আর কখনোই সব খাবি না। আমি গেলাম। এই বলে আপু চলে গেল। কিন্তু তুফা মন মরা হয়ে বসে রইল। আসলে কালকে রাতে যেন আমাকে ক্ষমা করবেন। আসলে আমি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম, তাই কি করতে কি করেছিলাম বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আরে এসব কি বলছেন? আপনি তো ভুল কিছু করেননি। ভুল তো করেছি, আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করেছি। এখানে অনুমতি নিতে হবে কেন? আপনি তো আমার স্বামী, তাহলে অনুমতির কি আছে? তবুও অনুমতি ছাড়া আসলে এমনটা করা উচিত হয়নি। সরি। আচ্ছা, এসব বাদ দিন। চা খাবেন? খেতে পারি যদি আপনি ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। বসেন, চা নিয়ে আসছি। তারপর তুফা চা নিয়ে আসলো। আজকে ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। এসে আপুর সাথে দেখা। তোর সমস্যা কি? আমি আবার কি করলাম? সারাদিন কোথায় ছিলি? ফ্রেন্ডের সাথে ছিলাম। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা ঠিক আছে, কাল থেকে অফিসে যাব, সবকিছু আগের মতো করব। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আজ ছুটির শেষ দিন, তাই এমনটা বললাম। দুপুরে খেয়েছিস? হোটেলে খেয়েছি। আর তুফা? আমি কি জানি খেয়েছি কিনা। খাইনি, এখন গিয়ে ওকে খাইয়ে দিবি। না, হ্যাঁ বল। চল, আমি খাবার দিচ্ছি, তুই নিজ হাতে খাইয়ে দিবি। এটা কত নম্বর বিপদ? দেখ, যদি না করিস তাহলে তোর মদ খাওয়া, সিগারেট খাওয়া সব মাকে বলে দিব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বড় না আমি বড়? আমি ছোট। তাও বলবি না আমি বড়? আচ্ছা ঠিক আছে, তুমি বড়। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর থেকে বেশি বুঝি। ওকে? ওকে। ব্ল্যাকমেল করতেছে তাই মেনে নিলাম। তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আপু খাবার নিয়ে আসলো। এসে আমাকে বলল, নে, যা বলছি তাই করবি। ওকে, তুমি যাও। তারপর আপু চলে গেল। আপনার কি সমস্যা বলেন তো? কই কিছু না তো। সত্যি কিছু না? হ্যাঁ, কি হবে? দুপুরে খাবার খাইছেন? না। কেন? আপনি খান নাই তাই। এটা কেমন কথা? আমি তো বাইরে খেয়েছি। আমি তো দেখিনি। তাহলে কি এবার আমাকে দেখে দেখে খেতে হবে? দেখিয়ে না দিলেও আমি কি জানি নাকি আপনি খাইছেন কিনা? যদি আমি না খেয়ে থাকি? তো আমিও খাবো না। কেন এমনটা করছেন? ভালোবাসি তাই। সরি, কিছু বললেন? কিছু না। আপু খাবার নিয়ে আসছে, খেয়ে নিন। আপু তো বলেনি আমাকে খেয়ে নিতে। মানে? আপু বলছে আপনাকে খাইয়ে দিতে। মানে আপনি কি করে জানলেন? বলছিল আপু।
তাহলে আপনারা সবাই আমাকে বোকা বানাচ্ছেন? বোকা বানাবো কেন? তাহলে কি? কেন? আপনার হাত থেকে খাওয়ার অধিকার তো আমার আছে, তাই আবদার করলাম। দেখেন, আমি সকালে ছড়ে বলেছি রাতের জন্য, আর আমি আপনাকে আগে বলেছি কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে, আগে খাইয়ে দিন, নয়তো আপুকে ডাকতেছি। স্বামীর অধিকার তো আমি আদায় করেই নিব, যত কষ্টই হোক আপনাকে আমি ঠিকই আপন করে নিব। ঠিক আছে, খাইয়া দিচ্ছি। আপুকে রাখতে হবে না। আপুকে রাখলে সিগারেট খাওয়ার কথা মাকে বলে দিবে, তাই বাধ্য হয়ে খাইয়ে দিতে হলো। এখন খাইয়ে দিন। তারপর আমি হাত ধুয়ে তুফাকে খাইয়ে দিচ্ছি। প্রথম 2 লোকমা খেয়ে তুফা কান্না করতে লাগলো, শুধু নীরবের চোখে পানি ফেলতেছে। আমি তুফাকে জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি কান্না করছেন কেন? কই, কাচ্ছি না তো, এমনি চোখে কি যেন পড়েছে। দেখেন, আমাকে মিথ্যে বলবেন না, চোখে কিছু পড়েনি। বলেন, কি হয়েছে আপনার? আসলে অনেক ইচ্ছা ছিল প্রতিদিন একবেলা হলেও স্বামীর হাতের খাবার খাবো, কিন্তু আজ সেটা পূর্ণ হলো। কিন্তু দেখেন, তাও কিভাবে পূর্ণ করতে হলো। তাই বলে কাঁদতে হবে? এটা সুখের কান্না। হয়েছে, আর কান্না করতে হবে না। হা করেন। তুফা চুপচাপ করে খেয়ে নিল। তারপর রাতে বসে অফিসে ফাইলগুলো দেখলাম। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সোফায় ঘুমানো দেখে তুফা বলল, আপনার আবার কি হলো? কই কিছু না তো। তাহলে সোফায় ঘুমাচ্ছেন কেন আজকেও? না, এখানে আমি ঠিক আছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন। না, আপনি বেডে আসেন। আরে, আপনি কোথায় ঘুমাবেন তাহলে? কেন? আমিও বেডে ঘুমাবো। না, এ হয় না। কেন হয় না? আপনি তো আমার স্বামী, তাহলে কেন হবে না? আমি কতবার বলবো আমি আপনাকে বউ হিসেবে মানি না? দেখেন, এত কিছু বুঝি না। আপনি বেডে ঘুমাবেন, প্রয়োজনে আমি সোফায় ঘুমাবো। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে বউ হিসেবে মানি না, মানতে পারি না, কিন্তু মানবিকতা বলতে আমার কিছু আছে, তাই আপনাকে সোফাতে ঘুমাতে দিতে পারি না। যান, আপনি গিয়ে বেডে ঘুমান, আমি এখানে ঘুমাচ্ছি। যদি আপনি বেডে না ঘুমান তাহলে আজ আমিও বেডে ঘুমাবো না। যা ইচ্ছা করেন, তা আমাকে বিরক্ত করবেন না। তারপর আমি উল্টো দিকে ঘুরে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি তুফা আমার পায়ের কাছে বসে কান্না করছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে এত অবহেলা করি, তাও কি চায় মেয়েটা আমার কাছে? কেন এমন করে? এ কি, আপনি ঘুমাননি? এখনো কান্না করছে। কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা আপনি। আমি মানে? কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? জানেন, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পরে স্বামীকে নিয়ে কত গল্প করব, কত মান অভিমান হবে। কিন্তু দেখেন, আপনি আমার কোনো স্বপ্নই পূরণ করতে দেননি। কেন এত অবহেলা করছেন আমায়? আমি হয়তো কালো, তাই বলে এত অবহেলা? এসব বাদ দিন, আর কোনো কান্না দেখতে চাই না। সোজা গিয়ে শুয়ে পড়েন। বলছি না, আপনি যতক্ষণ বেডে যাবেন না আমিও ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, যাব, তবে শর্ত আছে। রাজি। শর্তগুলো কি শুনবেন তো নাকি? ওকে, বলেন। শর্তগুলো হলো, আমাদের মাঝখানে ফাঁকা থাকতে হবে, মানে কোলবালিশ থাকতে হবে। বালিশের এপাশ ও পাশে আসতে পারবে না, আমিও যাব না, বলেও আমাকে স্পর্শ করা যাবে না। বলেন, এসব মানতে পারবেন তো? 100% মানবো। একদম মানবো না। আপনি আমার স্বামী, স্বামীর অধিকার যেভাবেই হোক আমি তো আদায় করবই। ঠিক আছে, চলেন। তারপর আমি বেডে গিয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম। তুফা মনে মনে বলছে, যতই অবহেলা করেন না কেন, আপনাকে ঠিকই আপন করে নিব। তারপর আমি গিয়ে ঘুমিয়ে গেলাম। 4টা বাজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি তুফাকে জড়িয়ে ধরে আছি। মাঝখানে বালিশ নাই, তাকে দেখি বালিশ নিচে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তুফাকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু ছাড়াতে পারছে না। তুফা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ছাড়াতে চাইলে তুফা আরো বেশি করে জড়িয়ে ধরে, আর আমি বেশি নিজেকে ছাড়ানোর ট্রাই করলে তুফার ঘুম ভেঙে যাবে। তখন আবার আমাকে খারাপ ভাবে পড়ে গেলাম এক বেকায়দায়। যাক, আর কিছুক্ষণ পর এমনিতেই ধরা খেয়ে যাব, তার চেয়ে বরং এখন ছাড়িয়ে নিই বলে জোর করে নিজেকে তুফার থেকে ছাড়িয়ে নিলাম। তখনই তুফার ঘুম ভেঙে গেল। এই, আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? কই কিছু না তো। কে বলেছে? আমি তো নিজেই দেখলাম। না, আপনি ভুল দেখেছেন। আমি কেন জড়িয়ে ধরবো? জড়িয়ে তো ধরেছেন আপনি, আমি ধরিনি। একদম মিথ্যা বলবেন না, আপনি ধরছেন। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। ঘুমের মধ্যে কেমনে কি হলো আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। তুফা মনে মনে বলল, বালিশ তো আমিই নিচে ফেলছি আপনাকে জড়িয়ে ধরবো বলে, আর আপনি আমাকে জড়িয়ে ধরেননি, আমি আপনাকে জোর করে জড়িয়ে ধরেছি। তো হাঁপতে হাঁপতে সকাল হয়ে গেল। তারপর অপরদিকে আমি ঘুমিয়ে গেলাম। সকাল সকাল তুফা ডাকতে লাগলো, এই যে শুনছেন, আর কত ঘুমাবেন? ওঠেন। আর একটু পর। আরে ওঠেন, কয়টা বাজে দেখছেন? আপনি না আজ অফিসে যাবেন? হ্যাঁ যাব। কয়টা বাজে?
9টা বাজে এখন, অফিস কখন যাবেন? কি 9টা বাজে? আমাকে আরো আগে ডাকুনি কেন? বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5টা বাজে। এটা কি হলো? কোনটা? কয়টা বাজে? 5টা। তাহলে আপনি কয়টা বাজে বললেন? 5টা বলছি। তাহলে আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনছেন। যান, ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন। ওকে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দেখি তুফা কোরআন পড়তেছে। আমি সোফায় গিয়ে বসলাম। আমি আসছি দেখে তুফা বলল, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। না, আপনি আগে কোরআন পড়েন। ঠিক আছে, আপনি বসেন তাহলে। তুফা কোরআন সব পড়তে লাগলো আর আমি তার দিকে তাকিয়ে আছি। আগে অনেকবার তাকিয়েছি কিন্তু কখনো আজকের মতো লাগেনি তুফাকে। তুফা শ্যামলা কিন্তু মুখটা অনেক মায়াবী, ঠোঁটে নিচে কালো তিল যা আরো মায়াবী করে তুলেছে। এসব আগে কখনো আমার চোখে পড়েনি। আর সত্যি তুফাকে অনেক মায়াবী লাগছে। তুফার দিকে তাকিয়ে আরো কিছু ভাবছিলাম, তখন তুফা বলল, আপনি বসেন, খাবার দিচ্ছি। কি এত তাড়াতাড়ি ভাত খাবো? তাড়াতাড়ি কই, 9টা তো বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি সত্যি তো 9টা বাজে। এত সময় হয়ে গেল অথচ আমি বুঝতে পারিনি। আসলে তুফার চেহারার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিলাম। সময় যে কখন হয়ে গেছে তা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। এইভাবে আর কারো দিকে তাকাবেন না কিন্তু। কিভাবে? এই যে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন। আসলে না মানে আমি বুঝতে পারিনি। শুধু আমার দিকে তাকাবেন, আর কারো দিকে না। তারপর তো মুশকি এসে চলে গেল। আমি চিন্তা করলাম একটু আগে কি হলো। হায় হায়, আমি এটা কি বললাম? তুফা যখন বলল তার দিকে তাকাতে, তখন আমি কেন বললাম? উফ, এই মেয়েটা আমার মাথা পুরো খেয়ে নিচ্ছে। কখন কি যে বলতে হবে বুঝতে পারছি না। তার কিছু সময় পর তুফা খাবার খেতে ডাকলো। চলেন, খাবার রেডি করেছি, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। চলেন। একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আগে বলেন, রাখবেন? আগে শুনতে হবে তো। আরে তেমন বেশি কিছু না, একদম সাধারণ। আচ্ছা ঠিক আছে, রাখবো। সত্যি? কি শুরু করলেন সকাল সকাল? আরে রাগ করছেন কেন, বলছি তো। বলেন। আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তুমি করে বলি তো। হ্যাঁ বলেন, তবে সেটা শুধু আপু আর মায়ের সমান। যখন আপনি আর আমি একা কথা বলি তখন আপনি করে বলেন, এখন থেকে সবসময় তুমি করে বলবেন। এটা আবার কেমন চাওয়া? পারবো না। আপনি আমাকে কথা দিয়েছেন, আমার কথা রাখবেন। তাই বলে এমন আজব কিছু চাইতে হবে? এটাই। আপু নিচ থেকে ডাক দিয়ে বলতেছে, কি হলো, তোরা আসছিস না কেন? আসছি, চলেন। আপু রাখতেছে। আগে বলেন আমার কথা রাখছেন? ঠিক আছে, এখন চলেন। না মানে চলো। গুড, চলেন। তারপর নিচে গিয়ে টেবিলে বসলাম। গুড মর্নিং। মর্নিং। আজকে অফিস যাবি? হ্যাঁ আপু। ওকে, খেয়ে নে। তারপর সবাই নানা কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে অফিসের জন্য কাগজপত্র রেডি করলাম। অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। দুপুরে মনে করে খেয়ে নেবেন। আপনিও খেয়ে নিবেন। আবার আমি খাইনি বলে আগের মতো বসে থাকেন না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? আবার আপনি করে কেন বলছেন? ও সরি, মনে ছিল না। আর যাতে ভুল না হয়। তারপর অফিসের সব কাগজ আর ল্যাপটপ নিয়ে বের হচ্ছে। তোমার পিছন থেকে ডাক দিল, কিছু বলবে? কি? রাগ করবেন না তো? আচ্ছা, করব না, বলো। না থাক, আরেকদিন বলবো। ওকে, আসছি বলে আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আর অপরদিকে তুফা ভাবতে লাগলো, কত ইচ্ছে ছিল প্রতিদিন স্বামীর অফিসের জন্য রেডি হলে টাই বেঁধে দিব। কত ইচ্ছে ছিল স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার আগে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলবে ভালোবাসি। কিন্তু এখন তো তার কোনোটাই হচ্ছে না। হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল। এই বলে তুফা মন খারাপ করে বসে থাকলো। অপরদিকে আমি অফিসে চলে গেলাম। আমি বিয়ে করেছি, অফিসের কয়েকজন স্টাফ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি কাউকে জানাইনি। মুখ আলো বলে অফিসের বস ইমন, নাবিল রাশেদ, শুধু এরাই জানে। ইমন, নাবিল, রাশেদ আমরা একই সাথে কাজ করি। এরা আমার ছোটকালের বন্ধু, আবার কলিগও। অফিসে ঢুকতেই রাশেদের সাথে দেখা। কিরে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। আমরা কথা বলছিলাম, তখন পিয়ন এসে বলল আমাকে নাকি বস ডাকছে। তাই আমি 7-5 না ভেবে বসের কাছে গেলাম। আমি বসের দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। বসেন। আমি বসে পড়লাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? যাচ্ছে ভালো। আচ্ছা, যে জন্য ডেকেছি তাই বলি। জি বস। আমাদের সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাজ করতে চায়, এই নিয়ে আপনি কি বলেন? বস, এটা তো আপনার একান্ত সিদ্ধান্ত, এখানে আমি কি বলতে পারি?
তবুও আমার মনে হয় আপনার থেকে পরামর্শ নেওয়া দরকার। ঠিক আছে, এই বিষয়ে ভেবে আপনাকে কাল জানাবো। ঠিক আছে, আপনি আজ আসতে পারেন। সরি, বুঝিনি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই বলছিলাম আপনি আজকে বাসায় যেতে পারেন, আর আপনি চাইলে থেকেও যেতে পারেন। ওকে, আসছি বস। তারপর আমি আমার কেবিনে এসে দেখি 2টা ফাইল আছে, কিন্তু বস তো আমাকে বললো কাজ নেই। তাহলে এসব কেন? যাক, আমার কাজ থাক বা না থাক, ফাইল যখন পাইছি কাজটা করে রাখি। তারপর ফাইলগুলো ঠিক করে নিলাম। এই ফাইল দুটো ঠিক করতে প্রায় 2টা বেজে গেল। আবার পিয়ন এসে দেখে গেল এবারে বস ডাকছে। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসলাম। কংগ্রেচুলেশনস। কেন বস? আমি আপনাকে কাজ নেই বলে চলে যেতে বলছিলাম, তার পেছনে একটি কারণ ছিল। কি বস? আসলে আমি চেয়েছিলাম আপনি কাজের প্রতি আগের মতো অনড় আছেন কিনা। আপনাকে পরীক্ষা করার জন্য আগে চলে যেতে বলেছিলাম, কিন্তু আপনি না গিয়ে প্রতিবারের মতো এবারও আপনার টেবিলে কোনো কাজ আছে কিনা দেখলেন আর কাজ শেষ করলেন। আগে আপনার সব কাজ ঠিক মতো পেয়েছিলাম, আর আজকেও। আপনাকে প্রমোশন দেওয়ার কথা 1 মাস আগে হয়েছিল, কিন্তু আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম। এই নিন, মিষ্টিমুখ করেন, আপনার প্রমোশন লেটার কাল দিয়ে দেব। তারপর আমি বসের হাত থেকে মিষ্টি খেলাম। আমি বসকে খাইয়ে দিলাম। ধন্যবাদ বস। স্বাগতম। আপনি এখন বাসায় গিয়ে সবাইকে মিষ্টিমুখ করান। বস, একটা কথা ছিল। কি? আমার যে প্রমোশন হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। আমি কালকে সে সবাইকে মিষ্টিমুখ করাতে চাই। ওকে। ওকে, আমি আসছি বস। তারপর বসের রুম থেকে চলে আসলাম। এসে রাশেদের কাছে গেলাম। মিস্টার রাশেদ, আপনি ফোনে বেশি কথা বলতেছেন, এভাবে তো অফিস চলবে না। তখন রাশেদ আমাদেরকে তাকিয়ে, তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? পরে জানবি, এখন গেলাম। কোথায় তুই? বাসা চলে যাব। শালা, এতদিন ছিলি ছুটিতে, আজকে আসছিস আর আজকে চলে যাবি? মামার বাড়ির আবদার নাকি? বসের কাছে ছুটির জন্য গিয়ে দেখ, ঝাড়ি দিবে। তাহলে তুই তাকিয়ে দেখ, আমি সত্যি চলে যাচ্ছি বলে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। রাশেদ তাকিয়ে আছে। আমি অফিস থেকে বের হয়ে সোজা মিষ্টি কিনতে গেলাম। তারপর মিষ্টি নিয়ে সোজা বাসায় আসলাম। কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল। তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার হাতে মিষ্টি এখনো দেখেনি, ভালো লাগতেছে না, তাই চলে আসলাম। তুই ঠিক আছিস তো? বলে আমাদেরকে ভালো করে তাকাতে মিষ্টিগুলো দেখলো। হ্যাঁ, ঠিক আছে। তোর হাতে মিষ্টি কেন? ওয়েট। বলে মিষ্টিগুলো টেবিলে রাখলাম। একটা মিষ্টি হাতে নিয়ে আপুর মুখের সামনে গিয়ে বললাম, হা কর। কিছুই তো বুঝতেছি না। আগে হা কর, তারপর বলছি। তারপর আপুকে মিষ্টি খাইয়ে দিয়ে আর প্রমোশনের কথা বললাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নিচে আমাদের কথা শুনে মা তোফা চলে আসলো। হা কর। বলে আমাকে মিষ্টি খাইয়ে দিল। কি হয়েছে, এত মিষ্টি মুখ করে রেখেছিস কেন? তোমার ছেলের প্রমোশন হয়েছে, মিষ্টি মুখ তো করবই। তাই নাকি? এই নাও মিষ্টি খাও। বলে মাকে খাইয়ে দিলাম। আপু আমাদেরকে তাকে হাসতেছে। কি হলো, তুই হাসতেছিস কেন? মা, চুলায় চা দাও তো। এই সময় চা দিব কেন? আচ্ছা, দিতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। যাও, তোমার রুমে যাও। তারপর মা চলে গেল। এটা কি হলো আপু? কি হলো? কিছুই না, সবাইকে মিষ্টি মুখ করা। সবাইকে তো করা, আর বলতে পারিনি। তুফাকে করাইছিস তো? পারবো না, ওকে খেয়ে নিতে বল। না, আমি কেন খাবো? যার প্রমোশন হয়েছে সেই তো খাইয়ে দিবে, তাই না আপু? হ্যাঁ, তুই খাইয়ে দে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আমি মিষ্টি নিয়ে তুপার কাছে গিয়ে তার সামনে মিষ্টি ধরে বললাম, জোর করে ভালোবাসা হয় না, আস্তে করে বললাম যাতে আপু না শুনে। তারপর খাইয়ে দিলাম। আমি আর কারোর দিকে না তাকিয়ে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে চলে এলাম। আপু খিদে পেয়েছে, খাবার দাও তো। সবাই নিচে বসা ছিল। তোফা বলে উঠল, আমি দিচ্ছি। তারপর তোফা খাবার দিল। আমিও কোনো শব্দ না করে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছে পিছে তোফা এলো। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। তাহলে এই অসময়ে শুয়ে পড়লেন যে? তেমন কিছু না, এমনি এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, তাই শুয়ে পড়লাম। চা খাবেন? না, এখন না, পরে খাবো। তুমি খাবার খাইছো তো? আমার প্রতিটা বিষয় তুফা খেয়াল করছে, তাই সে খেয়েছি কিনা তাই জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, আমি খেয়েছি। হঠাৎ আপনি আমার খবর নিচ্ছেন যে? কই, তেমন কিছু না, এমনি বললাম। ঠিক আছে, আপনি ঘুমান, কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি এনে দিব চা লাগে। ঠিক আছে। তারপর তুফা আপুর সাথে নিচে গল্প করতে চলে গেল। আমি শুয়ে রইলাম। কিছু সময় মাঝে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ কে যেন ডাক লাগলো। আমি চোখ খুলে দেখে রাশেদ। কখন আসলি? এইমাত্র আসলাম। আরে কে আসছে? আমি আসছি শুধু, আর কে আসবে? নাস্তা করছিস? আজকে নাস্তা তো তুই করাবি। এটা আবার নতুন কি? আজকের নাস্তা কিন্তু অন্যরকম হতে হবে। যেমন? আচ্ছা ধর, আমার
প্রমোশন হয়েছে, এখন আমি সবাইকে খাওয়াবো। বল এখন তুই কি খাবি? শালা, আমার প্রমোশনের কথা তুই জেনে গেছিস? তাহলে দাঁড়া, নাস্তা করাচ্ছি তোকে। পানির সাথে লবণ আর কিছু না, চিনিও খাবো না তোর প্রমোশন হলে। শালা কিপটামি করবি না। আমি কি কিপটামি করলাম? যদি তোর প্রমোশন হয় তাহলে শুধু এগুলো খাবো। আর তোর প্রমোশনের কি খাওয়াবি? আমি তোর থেকে যা খাবো তুই তো তাই খাবি। দূর শালা, তোর প্রমোশন হয়েছে এটা আমি জানি, এখন ট্রিট দে। আমি তো কাউকে বলিনি, তুই কেমনে জানলি? তুই তো বলবি না, আপু বলেছে। যা, নিচে ফ্রিজে মিষ্টি আছে, খেয়ে নে। ওই শালা মিষ্টি খেতে আসছিনি, ট্রিট দিবি। আগে মিষ্টি খেয়ে নে, তারপর ট্রিট দেবো। সত্যি তো? একদম মিথ্যা। ওকে। আমি মিথ্যা কথা বলি না। তাই রাশাদ যখন বলল সত্যি, তখন ঝাড়িয়ে দিলাম। রাশাদ জানে ট্রিট ঠিকই পাবে। রাশাদ নিচে গিয়ে আপুকে মিষ্টি কথা বলতে যাবে, তার আগে আপু মিষ্টি দিয়ে বলল, এখানে একটু বসলে মিষ্টি আরো 2টা বেশি পেতে, এখন 2টা কম দিলাম। দেখেন আপু, এগুলো খাইতে পারবো না, আর দেওয়ার কি দরকার? তাহলে কি আরো দিব? আপু আপনি এখন আগের মতোই আছেন। আসলে আপু সবার সাথে হেসে কথা বলে, বিশেষ করে রাশেদের সাথে একটু বেশি ফ্রি, তাই তাকে নিয়ে নানাভাবে ফাজলামো করে। তাহলে কি এখন বদলাতে হবে? না না, এমন ভালো আছেন। তারপর আপু রাশেদ আর তুফা মিলে গল্প করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এখন বিকাল 4টা বাজে, তাই বাজার থেকে একটু ঘুরে আসবো। রাশেদ চল। কোথায় যাবি? একটু ঘুরে আসবো। তুফাকে নিয়ে কখন যাবি? পরে দেখবো। ওকে। তারপর আমি আর রাশেদ চলে গেলাম বাজারে। বাজার থেকে একটু দূরে একটি মাঠ আছে, ওইখানে গেলাম। সবাইকে আসতে জানিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর সবাই আসলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। রাশেদ আমার প্রমোশনের কথা সবাইকে বলে দিল। এখন তো আমাকে ট্রিট দিতেই হবে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে ট্রিট দিলাম। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। তুফা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম। রুমে থেকে ল্যাপটপ নিয়ে নিচে চলে আসলাম। বসের বলা চৌধুরী অফ গ্রুপ ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানতে হবে তাই। আপনি কি চা খাবেন? খেতে পারি। ওকে, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। ওকে। তারপর তুফা চা আনতে গেল। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যাপারে জানার জন্য অন্য একজনকে ফোন দিলাম। সে যা বললো তার শুনে তো আমি অবাক। তাদের নাকি প্রকৃত অর্থে আসার কোনো প্রোডাক্ট থাকে না। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের হাতে বিজনেস করার নামে তাদের 2 নাম্বার জিনিস দিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। আমার কথা শেষ হতেই তুফা চা নিয়ে এলো। এই নিন আপনার চা। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর কিছু হাতের কাজ ছিল, সেগুলো শেষ করলাম। রাত প্রায় 10টা বাজে, তাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন অফিসে গিয়ে বসকে চৌধুরী অফ গ্রুপ ইন্ডাস্ট্রির কথা বললাম। তারপর বস তাদের সাথে কাজ করতে নিষেধ করে দিলেন। তারপর অফিসের সবাইকে আমার প্রমোশন হওয়ার কথাটা বললাম, মিষ্টিমুখ করালাম। এভাবে চলছিল প্রায় 20 দিন। প্রতিদিন ভোরে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙা, তারপর নাস্তা করে অফিসে যাওয়া, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাসায় ফেরা, আপু আর মায়ের বকা খাওয়া, তুফাকে সবসময় এড়িয়ে চলা, এভাবে চলছিল আমার লাইফ। হঠাৎ একদিন সকালে আপু এসে বলল, আমরা মামার বাড়িতে যেতে চাচ্ছি, তুই কি বলিস? হ্যাঁ যাও, অনেকদিন তো হলো যাওয়া হয় না। তাহলে আমরা কালই যাব। হ্যাঁ যাও। তুই কি যাবি না? আপু তুমি জানো এই সময় অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, আমি অফিসে কিভাবে যাব? তার থেকে ভালো তোমরা গিয়ে ঘুরে আসো। তুফা যাবে? মাকে বলছি, মা বলেছে তুই যেতে দিলে নিয়ে যাবে। তাহলে যাবে আর কি। ঠিক আছে, আমি তুফাকে বলতেছি। আপু গিয়ে তুফাকে বলল, কিন্তু তুফা যাবে না। যদি আমিও যেতাম তাহলে তুফা যেত, আমাকে একা রেখে তুফা যাবে না। পরদিন মা আর আপু চলে গেল মামার বাসায়, আর বাসায় আছি আমি আর তুফা। আমি প্রতিদিন রাত করে বাসায় আসি, কিন্তু আজ তুফা বাসায় একা, তাই তাড়াতাড়ি করে আসলাম। কলিং বেলে চাপ দিলাম, কিন্তু তুফা দরজা খুলেনি। তারপর চাপ দিতে যাব, তখন তুফা দরজা খুললো। সরি, আমি ওয়াশরুমে ছিলাম। এখানে সরি বলার কি হলো? একটু দেরি হতেই পারে, তাই বলে কথায় কথায় সরি বলতে হবে? আপনি তো রেগে যাচ্ছেন। পথ ছাড়বে নাকি বাইরে দাঁড় করে রাখবে? তুফা দরজা আটকে ছিল, তাই কথাটি বললাম। সরি সরি, আসেন ভেতরে। আবার সরি? আচ্ছা আর বলবো না। মনে থাকে যেন। মনে থাকবে। তারপর আমি টেবিলে গিয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, তাই তুফাকে বললাম, আমার আজকে অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এখনো তো কিছু রান্না করা হয়নি। এখন রান্না হয়নি মানে? আসলে আপনি রাত করে বাসায় আসেন তো, তাই এখনো রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, বরং তুমি রেডি হয়ে নাও, আজকে বাইরে খাবো। আপনি 10 মিনিট বসেন, আমি খাবার রেডি করছি। আজকে রান্না করা লাগবে না, চলো রেডি হয়ে এসো। ওকে, আপনি 5 মিনিট বসেন। ওকে। তারপর তুফা রেডি হতে চলে গেল। আমি নিচে বসে আছি, তুফা রেডি হয়ে আসলো। তাকে দেখে অনেকটা মায়াবী লাগতেছে আজ। আমার হয়ে গেছে। ওকে চলো।
তারপর দরজা লক করে তুফাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 10 মিনিট হাঁটলে এখান থেকে হোটেল পাওয়া যাবে। গাড়ি বের করবো নাকি রিক্সা নিয়ে যাব? 10 মিনিটের রাস্তা, গাড়ি নেওয়ার দরকার নাই, চলুন হেঁটে যাই। তুমি হাঁটতে পারবে না, একটা রিক্সা নেই? না না, রিক্সা লাগবে না, আজকের চাঁদের অনেক ভালো, তাই দুজন পাশাপাশি হাঁটলে ভালো লাগবে, চলেন হাঁটি। দেখো আমি এত রোমান্টিক না, ওকে? তার মানে আপনি রিক্সা নেবেনই? হ্যাঁ নিব। তাহলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, চলো হেঁটে যাচ্ছি। রিক্সা নিলে তুফা সত্যি যাবে না, তাই আর বাড়াবাড়ি করলাম না। তারপর দুজন মিলে হাঁটতে লাগলাম। তুফা আমার পাশাপাশি হাঁটতেছে। দুজন হেঁটে হেঁটে হোটেলের সামনে গেলাম। রাস্তা অপরদিকে হোটেল, রাস্তায় অনেক গাড়ি। আমি তার থেকে রাস্তা পার হয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি তুফা এখনো ওই পাশে দাঁড়িয়ে আছে, আসতে যাচ্ছে, কিন্তু গাড়ি কারণ আসতে পারছে না। তুফার এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। কি আর করার, আমি আবার ওই পাশে গেলাম। তারপর তুফার হাত ধরে হোটেলে নিয়ে আসলাম। তুফা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম আমি তুফার অনুমতি ছাড়া হাত ধরলাম। যখন মনে হলো আমি তার হাত ধরে আছি, তখন ছেড়ে দিলাম। চলো ওই দিকের কোনায় গিয়ে বসি। আমি এত মানুষের সামনে কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, স্পেশাল টেবিল নিচ্ছি। তারপর স্পেশাল একটা টেবিলে বসলাম, চারপাশে পর্দা দিয়ে ঘেরা। তারপর তুফাকে খাবার কি খাবে তা দেখতে বললাম। তুফা বলল আমি যা বলি তাই খাবে। তারপর আমি খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। তারপর দুজন খেয়ে নিলাম। খাবার শেষ করে বিল দিয়ে বাইরে আসলাম। এখন কি রিক্সা নেওয়া যাবে নাকি এখনো হাঁটবে? রিক্সা নিবেন, কিন্তু বাসায় যাব না। মানে বাসা না গেলে কোথায় যাবে? আজকে শহরটা ঘুরে দেখব। আপনার মাথা মাথা খারাপ হবে কেন? অনেক ইচ্ছে ছিল স্বামীর সাথে রাতে অনেক ঘুরবো, তাই আজকে ঘুরবো। ঠিক আছে। তারপর আমি একটা রিক্সা ডাক দিলাম। মামা ফ্রি আছো? হ্যাঁ মামা, কোথায় যাবেন? মামা কোথাও যাব না, শহরটা ঘুরে দেখবো, পারবে তো? হ্যাঁ মামা, পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর তুফা আর আমি রিক্সায় উঠলাম। তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। প্রায় 1 ঘন্টা ঘুরলাম। এই শহরের পাশে একটা নির্জন রাস্তা আছে। আমার ওই রাস্তা ঢুকতেই কিছু গুন্ডা আমাদের আটকালো। তার 5 জন আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক জিম করে। তাদের পট আটকাতে দেখে তুফা আমার হাত শক্ত করে ধরে ফেললো। আমি আস্তে করে তুফাকে বললাম ভয় পেও না, এরা কিছু করতে পারবে না। তাদের মধ্যে একজন গুন্ডা বলল, কি মামা, কোথায় যাওয়া হচ্ছে? গার্লফ্রেন্ড নিয়ে আমাদেরকেও নাও সাথে। দেখ উল্টাপাল্টা কথা বলবি না, এটা আমার গার্লফ্রেন্ড নয়, এটা আমার বউ। বউ? বউ বলে তুই একাই খাবে, আমাদেরকেও একটু দে। দেখ পথ ছাড়, নয়তো খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে রে? তোরা পথ না ছাড়লে আমি পুলিশকে ফোন দিব। কি বললি? পুলিশকে ফোন দিবি? তুই জানিস আমরা কার লোক? তোরা যাই লোক হোস না কেন, এখন আমার কিছু যায় আসে না। পথ ছাড়, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে রে? জানিস আমরা কার লোক? শুনলে পুলিশও আসবে না, তুই আসছিস পুলিশের ভয় দেখাতে। তাহলে তোরা কার লোক শুনে? আমরা হলাম মাহমুদ ভাইয়ের লোক। চিনিস ভাইকে? হ্যাঁ চিনি তো। আমি তুফাকে বললাম রিক্সা গিয়ে বসো, আমি এদের সাথে কথা বলে আসছি। কি বলছিস রে? বল তোরা কি চাস? কি আর চাইবো, তোর বউকে চাই। তাদের কথা শুনে মাথা গরম হয়ে গেল। কিন্তু আমার কিছু করা যাবে না, কিছু করলে তুফা ভয় পাবে। দেখ বেশি হচ্ছে, টাকা লাগলে নিয়ে যা, তাও আমাদের ছেড়ে দে। ঠিক আছে, তোদের বসকে বলিস আমি তোদের বিয়ে দিতে বলেছি। আরে বিয়ে করতে যাব কেন, তোরটা দিয়ে দে। কুত্তার বাচ্চা, কি বললি? কেন শুনতে পাসনি? তোদের বসকে ফোন দিচ্ছি। আমি মাহমুদকে ফোন দিলাম। প্রথমে রিসিভ করেনি, তারপর রিসিভ করলো। নতুন নাম্বার, তা রিসিভ করেনি। কে রে এত রাতে ফোন দিয়ে বিরক্ত করিস? শহরের এই জায়গায় আপনার লোক আমাদের সাথে অন্যায় করতেছে। আমার লোকদের কি ন্যায় অন্যায় তোর থেকে শিখতে হবে? তুই এতটা খারাপ হয়ে গেলি? কে রে তুই? আর কে? যা চেনে নেই তার ফুসকাওয়ালা যখন স্পেশাল অফিসার, তখন গল্পটা পড়তে পারেন, তাহলে বুঝবেন। সরি কে? আর কে? পাসওয়ার্ড? আর কে 9023, একদম ছোট ছোট করে। ভাই আপনি? হ্যাঁ আমি। তোর লোকগুলোকে কি করব? ভাই ওদের মাফ করে দিন ভাই, আমি বলতেছি ওদের। তাড়াতাড়ি বল, বলে ফোনটা কেটে দিল। কি বললো ভাই? তোদের ফোন দেবে। কিছুই বলবে না। তাহলে আর কিছু বলতে পারলাম না। চারপাশে মাহমুদের গাড়ি এসে আমাকে ঘিরে ধরলো। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন আছেন? আমি কেমন আছি বাদ দে, আগে বল এরা এমন কেন? ভাই মাফ করে দিন, ওরা বুঝেনি। লোকগুলো পিছন থেকে বলছে, ভাই ওকে কেন আপনি ওকে জড়িয়ে ধরছেন? বাঁচতে চাস তো পায়ে ধরে মাপ চা। আস্তে করে বললাম আমি কে তা ভুলে যা, এখনই কাউকে বলবি না। আর এদেরকে মাফ করতাম যদি আমাকে কিছু বলতো। এরা আমার বউকে নিয়ে টানাটানি করেছে, এদের মাপ নাই। ভাই ভাবি কই?
তুফা রিক্সা বসা ছিল, তাই খেয়াল করিনি রিক্সায় আছে। ঠিক আছে ভাই, আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। 5টা কাগজ শহরে 5 জায়গায় রেখে আসবি আর লিখে দিবি এই শহরে কোনো অন্যায় হবে না। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝলো। ঠিক আছে ভাই, তাই হবে। আসলাম। ভাই আমি দিয়ে আসি আপনাকে। লাগবে না, আমি রিক্সা করে যাব। ওকে ভাই, দোয়া করবেন। তারপর আমি রিক্সার কাছে যাব, এমন সময় দেখি তুফা ঘেমে গেছে, মনে হয় অনেক বেশি ভয় পাইছে। আমি রিক্সায় বসলাম, রিক্সাওয়ালাকে চালাতে বললাম। রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। তুফা এখনো ভয় পেয়ে আছে। তুমি ঠিক আছো তো? আমি বুঝলাম তুফা শক খেয়েছে। কয়েক মিনিটের মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর আমরা বাসার সামনে গিয়ে রিক্সা থামালাম। মামা, আজকে তুমি কি দেখলে, কি হয়েছে সব ভুলে যাও, কাউকে এ নিয়ে কিছু বলবে না। ঠিক আছে মামা, বলবো না। এই নাও 2000 টাকা দিলাম। মামা 300 টাকা দিলেই হবে। মামা, তুমি অনেক কষ্ট করলে, আমাদের অনেক সময় দিলে, এটা নাও। এই ঘটনা কাউকে কিছু বলবে না। ওকে মামা, আসি। তারপর রিক্সাওয়ালা চলে গেল। আমি আর তুফা দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি ড্রয়িং রুমের সোফায় বসে আছি। তুফা বসলো। তুফা এখনো নিশ্চুপ হয়ে আছে, কারণ তুফা বেশি ভয় পাইছে। তুফার ভয় কাটানোর জন্য আমি 1 গ্লাস পানি তুফাকে দিয়ে বললাম, এই নাও পানি খাও। তারপর তুফা তাড়াতাড়ি এক চুমুকে পানিটা খেয়ে নিল। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এখন ভয় পাওয়ার কিছু নেই। আই এম সরি। কেন? আজকে আমার জন্য এত কিছু হলো। বাদ দাও, তোমার জন্য না হয় এটা হওয়ারই ছিল। আই এম রিয়েলি সরি। ঠিক আছে, চলো ঘুমাবে। আর কখনো আপনাকে নিয়ে বের হওয়ার আবদার করব না। তাহলে আজকে তোমাকে কিছু কথা বলি, শোনো। বলেন। জানো, আমার অনেক শখ ছিল প্রতিদিন বউকে খাইয়ে দিব, আর সে আমাকে খাইয়ে দিবে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় বউ আমার কপালে একটা চুমু দিবে আর ভালোবাসি বলবে। আমার ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরতে যাওয়ার। আমার ইচ্ছে ছিল বউকে নিয়ে হাজার মান অভিমান সবসময় পার করার। আমারও ইচ্ছে ছিল বন্ধুদের মতো বউকে নিয়ে পার্টিতে যাওয়ার। ইচ্ছে ছিল দুষ্টুমি করে সময় পার করার। আমার ইচ্ছে ছিল কোন সন্ধ্যায় বউর হাত ধরে পুরনো কথাগুলো শেয়ার করার। কিন্তু আফসোস, কখনো পূরণ হবে না। হয়তো। আর ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমাবে। আপনিও আসেন। আরেকটা কথা, আজকে কি কি হলো তার জন্য আপু বা মা কোনোভাবে না জানতে পারে। তারা জানলে অনেক চিন্তা করবে। ওকে বলবো না। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনি আসবেন না? আসবো, একটু পর তুমি যাও। তারপর তুফা চলে গেল। আমি মাহমুদকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। তাদের 5 জনকে শেষ করে দে, আমি যা বলছি তাই কর। ওকে ভাই। তারপর আমি ফোন কেটে দিলাম। রুমে গিয়ে তুফার পাশে শুয়ে পড়লাম। অবশ্যই মাঝখানে বালিশ আছে। মাহমুদ তাদের 5 জনকে ডাকলো, যারা রাস্তায় আমার সাথে খারাপ আচরণ করেছিল। সবাই আসলো। মাহমুদ তাদের বলল, আমি বলছিলাম আমাদের হাতে ক্ষমতা আছে, মানে এই নয় যে আমরা কারোর সাথে অন্যায় করব। ভাই ভুল হয়ে গেছে। তোরা 5 জন ছাড়া বাকিরা বাইরে যা। ওখানে মাহমুদের আরো লোক ছিল। তারপর তারা 5 জন বাদে বাকিরা বের হয়ে গেল। তোরা জানিস কাকে আটক করছিলি? কাকে ভাই? তাকে কেউ চেনে না, আমরা 4 জন তাকে চিনি। আমরা 4 জন কারা জানিস? কারা ভাই? রাহি, রাশেদ, আমি আর সাকিব। এই 4 জন ছাড়া তাকে আর বাইরের কেউ চিনে না। ভাই কে লোকটা? এটা সেই লোক যে আমাদের টিমের মতো হাজারো টিমের বাপ। এই সে লোক যে কারোর সামনে পেলে তার প্যান্ট ভিজে যায়। জানিস কে লোকটা? কে? আর কে? সাথে সাথে সবাই চোখ বড় করে ফেললো। ভাই মাফ করে দিন, ভুল হয়ে গেছে। তোদের মাফ করা যাবে না, বসের অর্ডার। তোদের মেরে শহরের 5 জায়গায় রেখে আসতে। ভাই মাফ করে দিন। ভাইকে যদি কিছু বলতিস তাহলে মাফ করে দিত, কিন্তু তোরা ভাবিকে নিয়ে বলছিস, তোদের মরতে হবে। কথা শেষ করতে দেরি, শুট করতে দেরি নাই। পরের দিন সবাইকে মেরে শহরে বিভিন্ন জায়গায় ফেলে রেখে আসলো। আমি সকালে ঘুম থেকে উঠে তুফার কান্না আওয়াজ শুনতে পেলাম। আমি তার কান্না আওয়াজ শুনে চমকে গেলাম। এই সময় তো তুফার কোরআন তেলাওয়াত করার কথা। আমি উঠে তুফার কাছে গেলাম। তুফা আয়নার সামনে বসে আছে। কি হয়েছে তোমার, কান্না করছে কেন? কে আপনি? এটা কেমন প্রশ্ন? তুমি ভালো করে জানো আমি কে, আর কেন ওই প্রশ্ন করলে? হঠাৎ করছি, কারণ কাল যারা আমাদের রাস্তায় বাজে কথা বলছিল তারা সবাই মারা গেছে। কি? কিছু না বোঝা ভান করে। কিভাবে এমন হলো? তুমি কিভাবে জানলে? খবরে দেখলাম। ও, আমি কিন্তু কিছু জানি না। ওকে আপনি বসেন, আমি চা দিচ্ছি। ওকে। তারপর চা খেয়ে অফিসে গেলাম। এইভাবে আরো 1 সপ্তাহ চলে গেল। আজ মা আর আপু মামাবাড়ি থেকে চলে আসছে। আমারও
রাতে আসতে অনেক দেরি হলো। যদিও মা আর আপু যতদিন ছিল না ততদিন দেরি করিনি। আজ আপু ফোন দিয়ে বললো বাসায় চলে আসছে, তাই দেরি করে ফিরলাম। কলিং বেল দিতে মা এসে দরজা খুলে দিল। আমি কিছু বলার আগে মা বলল, কি করিস এত রাত পর্যন্ত? বাসায় তুফা একা, তাও তুই এত রাতে বাসায় আছিস? তুই কি কখনো ভালো হবি না? মা তুমি ভুল বুঝতেছ। আসলে আর কিছু বলতে না দিয়ে। কি ভুল বুঝতেছি আমি? আমাদের আওয়াজ শুনে আপু আর তুফা চলে আসলো। আমি দেরি করিনি এতদিন। হ্যাঁ মা, দেরি করে আসে না, আজই আসলো দেরি করে। আপনারা যতদিন ছিলেন না ততদিন তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে তাহলে, আমি তো মনে করেছি প্রতিদিন দেরি করে আসিস। বাদ দাও, আমার ঘুম পাইছে, ঘুমাবো। ভাত খাবি না? না, বাইরে নাস্তা করেছি, এখন খিদে নেই। তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তারপর আমি রুমে চলে আসলাম। তোফাও আসলো। আপনার কি হলো, কিছু খেলেন না যে? খিদে নেই তো, তাই খাইনি। ওকে, ঘুমান। তোমরা খাইছো? না, আপনি এলে সবাই খাবে বলছে। ঠিক আছে, রাত অনেক হয়েছে, তোমরা সবাই খেয়ে নাও। আপনি না খেলে আমি কেমনে খাবো? দেখো, এত আলকা পিড়ি দেখাইতে আইসো না, যাও খেয়ে আসো। হঠাৎ আপনার কি হলো? কিছু না, যাও তো। তারপর তুফা চলে গেল। আমি শুয়ে পড়লাম। রাতে কি হয়েছে তা মনে নেই। সকাল ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। তাকে দেখি তুফা আমার বুকের উপরে। প্রচন্ড রাগ হলো। আমার ঘুম ভাঙিয়ে দিলাম এক চর। আমার চর খেয়ে তোমার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? তোর সমস্যা কি? তুই কতবার বলেছি কখনো স্বামীর অধিকার পাবি না, তাও কেন আমাকে জোর করিস? সরি, আসলে রাতে। আর একটা কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে যা। তারপর তুফা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি রেডি হয়ে বাইরে চলে এলাম। যদিও আজ অফিস খোলা, তাও আমি অফিসে যাব না, কারণ কাল রাতে বাসা আসার আগে নাবিলের সাথে ঝগড়া হয়েছে। অনেক বেশি রেগেছিলাম। বন্ধু বলে কিছু করিনি, অন্য কি হলে লাশ ফেলে দিতাম। অফিস থেকে ছুটি দেওয়ার পর বাজে আড্ডা দিচ্ছিলাম তামিম, রাশেদ, নাবিল আর আমি। ওখানে কথার মাঝে আমার বউর কথা আসলো, কি কেমন সুন্দর, কার কেমন গুণ ইত্যাদি। তখন নাবিল আমাকে ইঙ্গিত করে তুফাকে নিয়ে খারাপ কথা বলছিল। বন্ধু মহলে যেমন হয় আর কি। তাকে আমি নিষেধ করেছিলাম এসব কথা না বলতে, তাও সে শোনেনি। তার সাথে রাগ করে দোকান থেকে সিগারেট নিয়ে খেয়ে বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে তুফার সাথে রাগারাগি, সকালে উঠে তুফাকে চর মারা, তারপর অফিসে না গিয়ে বাইরে চলে আসা। সকাল থেকে কিছু না খাওয়া, খিদে পেয়েছে, তাই হালকা করে নাস্তা করে নিলাম। খিদে যেমন পাইছে তেমন আর খাওয়া হয়নি, তেতো লাগছিল। তারপর 12টার দিকে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপতেই মা দরজা খুলে দিল। মায়ের মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, কিন্তু রাগটা কারো উপরে ঝাড়বে কে জানে। কোথায় গিয়েছিলি সকাল সকাল? বাইরে। নাস্তা করছিস? হুম। তুফাকে কি বলছিস? কই কিছু না তো। তাহলে সকাল থেকে কেন কিছু খাচ্ছে না, কেন কান্না করছে? জানি না। আমি রুমে গেলাম, তারপর রুমে চলে আসলাম। আমার পিছনে আপু এলো। কিছু বলবে? বলো। তুফাকে কেন থাপ্পড় মারছিস? ইচ্ছে হলো তাই মারলাম। এটা কেমন কথা? আমি চুপ করে আছি। জানিস কাল রাতে তোর জ্বর উঠেছিল? আমার জ্বর? কই না তো। তুই কেমনে জানবি? কাল রাতে তুই শুয়ে পড়ার পর তোর অনেক জ্বর আসছিল। সারা রাত জেগে থেকে তুফা তোর সেবা করেছে, মাথায় জলপট্টি দিয়ে তোর জ্বর কমাইছে। সারা রাত বেচারি একটুও দু চোখের পাতা বন্ধ করেনি, আর তুই তাকে চর দিলি? কি? আমি তো এসবের কিছুই জানি না। কেমনে জানবি? তোর অনেক বেশি জ্বর উঠছিল, তাই তুই কিছু বুঝতে পারিসনি। সরি আপু, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে সরি বলে কি হবে? তুফাকে বল। তুফা কোথায়? আমার রুমে, সকাল থেকে কিছুই খায়নি। ওকে আমি দেখছি। তারপর আমি আপুর রুমে গেলাম, গিয়ে দেখি তুফা শুয়ে আছে। আমি আপুর রুমের দরজা বন্ধ করলাম। দরজা অফ করা আওয়াজ শুনে তুফা দরজার দিকে তাকালো। দরজা আমাকে দেখে আবার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। আমি তুফার কাছে গিয়ে বসলাম। তারপর তুফাকে বললাম, সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেল। প্লিজ সরি। দেখো আমার ভুল হয়েছে, প্লিজ এভাবে কথা না বলে থেকো না। আপনার সাথে কোনো কথা নাই। সত্যি আমি বুঝতে পারিনি। তো আমি কি করব? খাওনি কেন? ইচ্ছে করতেছে না তাই খাইনি। জানতো, বিরক্ত করবেন না। ইচ্ছে হচ্ছে না মানে কি? চলো এখন খেয়ে নিবে। বলছে তো বিরক্ত করবেন না। আমি বিরক্ত করতেছি তোমায়? জানি না। সত্যি আমি বুঝতে পারিনি। তুমি যখন আমার বুকের উপর শুয়ে পড়লে তখন আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, তাই চর মারছি। সরি তার জন্য। কেন আসছেন এখানে? চলো খেয়ে নিবে। না, খাবো না। তাহলে আমিও খাবো না। কি, আপনি এখনো খাননি? না, সকালে কিছু নাস্তা করেছিলাম, এখন পর্যন্ত আর কিছু খাইনি। আসলে আমি যতটুকু বুঝি তুফা আমাকে অনেক ভালোবাসে। চলেন তাহলে, খেয়ে নিবেন। না, আমি খাবো না যদি তুমি না খাও। যদি আপনি খাইয়ে দেন তাহলে আমি খাবো। এটা কিন্তু ঠিক না।
ঠিক ভুল বুঝি না। আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। আপু রুমে আছি, তাই আমার রুমে যেতে বললো। ওকে। তারপর তুফা খাবার আনতে গেল, আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তুফা খাবার নিয়ে আসলো। তুফা খাচ্ছে না, আমাকে খাইয়ে দিতে হবে। কি আর করার, খাইয়ে দিলাম। আমি হালকা করে খেয়ে নিলাম, যদিও তুফা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি না করছি। দুজনে খাওয়া শেষ করে তুফা বাকি খাবারগুলো নিয়ে চলে গেল। আমি রুমে বসে থাকলাম। কিছু সময় পর ফোনে কল আসলো, রিসিভ করে সালাম দিলাম। ফোন করেছে বস। কি করছেন? তেমন কিছু না বস, একটু অসুস্থ, বসে আছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, ওষুধ ঠিক মতো খাবেন, আর একেবারে সুস্থ হলে অবশ্যই আসবেন, তার আগে আসার দরকার নেই। ওকে বস, রাখছি। বস অফিসের সবার থেকে আমাকে ভালো জানেন, তাই বস আমাকে অনেক ভালোবাসে। তারপর ফোনটা কেটে দিলাম। সারাদিন বাসায় বসে থাকলাম, রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। যদিও খাবার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমিও না খেলে তুফাও খাবে না, তাই খেয়ে নিলাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত পড়তেছে। তুফা অনেক ভয় পাচ্ছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ? অনেক। চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে ভয় পাবে না। অনেক তো ট্রাই করছি, কিন্তু তাও ভয় হচ্ছে। ওয়েট, একটা পাতলা কম্বল নিয়ে তুফার গায়ে দিলাম। এটা জাপটিয়ে থাকো, ভয় করবে না। পারি না তো। তাহলে আর কি করা যায় বলো? আপনি কিছু মনে না করলে আপনাকে জড়িয়ে ধরতে পারি? কয় কি? আপনি তো কাল চর মারছিলেন, তাই অনুমতি নিচ্ছি। হঠাৎ একটা জোরে সোরে ঠাডা পড়ার আওয়াজ হলো, সাথে সাথে তুফা আমাকে জোরে ধরে চোখ বন্ধ করে ফেললো। এটা কি হলো? অনেক ভয় পাইছো? ঠিক আছে, তুমি এবার শুয়ে থাকো। সত্যি? তখন তুফা আরো বেশি করে আমাকে জোরে ধরলো। আমি কিছু বললাম না, মেয়েটা অনেক ভয় পাচ্ছে, কি বা আর বলবো। তারপর ঘুমিয়ে পড়লাম। এটাই আমার লাইফের প্রথম রাত কোনো মেয়েকে এভাবে জোরে ধরে ঘুমানোর। নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তুফা চা দিল, খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তুফা কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমি আগ্রহ নিয়ে জানতে চাইনি। অফিসে গিয়ে সোজা বসের রুমে। বস, আসতে পারি? আরে আপনি আসেন আসেন। তা আপনার শরীর ঠিক আছে তো এখন? এখন ঠিক। তা কি মনে করে আজ বড় লোকে আমার কাছে আসার সময় হলো? আসলে কারণ ছাড়া আমি বসের কাছে চাই না, তাই এমন বললো। একটা জরুরি কথা ছিল, তাই আসলাম। তা তো বুঝতেই পারছি, এমনি তো আর আপনি আমার কাছে আসেন না। কালকে একজনের কাছ থেকে জানলাম আমাদের সাথে RTM কোম্পানি কাজ করতে চায়। যদি আমরা তাদের সাথে কাজ করি তাহলে আমাদের কোম্পানি এক ধাপ এগিয়ে যাবে। মানে তাদের সাথে কাজ করলে আমরা মোটামুটি 10 কোটি টাকা লাভ করতে পারবো। তাহলে তো খুব ভালো। আপনি কিভাবে জানলেন? কিছু না বলে একটা হাসি দিলাম। আমার হাসি মানে বস ঠিকই বুঝে গেছে। তারপর চলে এলাম আমার টেবিলে। দুপুর হঠাৎ কে যেন ফোন দিল, আননোন নাম্বার, তাই কেটে দিলাম। আবার ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপ্রবাস থেকে বলল। ওয়ালাইকুম আসসালাম, আমি তুফা। আসলে আমার কাছে তুফার নাম্বার ছিল না, তাই চিনি নাই। কি করেন? এই তো কাজ করছিলাম। আপনি বিজি? না তো, ফ্রি আছি। আসলে আমরা ততটা ব্যস্ত নই যতটা ব্যস্ত দেখাই। আসলে ইচ্ছে থাকলে হাজার ব্যস্ততার মাঝেও কথা বলা যায়, যদি আমরা চাই তো। খাইছেন? একটু পর খাবো। তুমি খাইছো? না, আপনি খেলে তারপর আমি খাবো। তুমি কি যেন বলতে চেয়েছিলে সকালে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম। কি বলবে বলো? আসলে রাতে অনেক ভয় পাইছিলাম, তাই আপনাকে জড়িয়ে ধরছি। সরি। ইটস ওকে। রাখছি। শোনো, মনে করে খেয়ে নিবে, আমার আসতে লেট হবে। ওকে, রাখছি। তোমার সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বিকেল অফিস শেষে বাসায় গিয়ে হালকা নাস্তা করলাম, তারপর ঘুরতে বের হলাম। আজকে সবাই নাই, আমি আর রাশেদ বসে আছি একটা ব্রিজের উপর। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নাস্তা মাঝখানে রাশেদের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। বল। তুই তুফাকে কেন মেনে নিচ্ছিস না? কিভাবে মেনে নিব বল? কেন মেনে নিতে পারবি না? হয়তো তুফার চেহারা একটু কালো, তাই বলে কি চামড়াতে কি বা যায় আসে? আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়, চামড়া দিয়ে নয়। আচ্ছা, তুফা কি তোকে ভালোবাসে? অনেক ভালোবাসে। তাহলে তুই তাকে মেনে নে ভাই, কি দরকার এর লাইফটা নষ্ট করে? আমিও তাই ভাবছি। আসলে তার লাইফটা নষ্ট করার আমার কোনো অধিকার নেই। হয়তো আমি তাকে মেনে নিতে পারবো না, কিন্তু তাকে অনেক কষ্ট দিচ্ছি। এটা হয়তো আমার ঠিক হচ্ছে না। ঠিক বলছিস, তাহলে তুই মেনে নে তুফাকে। ওকে বোঝার ট্রাই কর। ওর ভালোবাসার দিকগুলোকে তুই তুলে ধর, তাহলে তুই ওকে ভালোবেসে ফেলবি। আসলে আমি তোমাকে কখনো স্বামীর অধিকার দিইনি, আর অনেক অবহেলা করেছি, কিন্তু আর করা যাবে না। জানিস, পরশু সারা রাত আমার জ্বর ছিল, তোমার সারা রাত জেগে আমার সেবা করেছে। আসলে মেয়েটা মনুষ্যত্ব বোধ অনেক বেশি, আর আমি চিন্তা করছি তোমাকে মেনে নিব। আচ্ছা, তোমাকে একটা ফোন দিই,
একটা সারপ্রাইজ দিব, কি বলিস? তারপর ফোন বের করে তোফাকে ফোন দিলাম। রিসিভ করার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? এই তো বাজারে আছি। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি কি সারপ্রাইজ? বলে দিলে কি ওটা সারপ্রাইজ হলো? তা অবশ্য ঠিক। শোনো, তোমার কিছু কাজ আছে। হ্যাঁ বলুন। লুডুস রান্না করতে হবে? আমার প্রিয় খাবার এটা, তাই বললো করতে পারো, তবে আমার কাজ অন্য কিছু। কি তাহলে? আমার আসতে অনেক লেট হবে, তাই সবাইকে ঘুমাতে বলবে, মানে আপু আর মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলবে। সাথে তুমিও খেয়ে নিবে। আমি এখান থেকে খেয়ে আসবো। আমি না আসা পর্যন্ত তার না খেয়ে বসে থাকে, তাই বললাম। ওকে। আর তুমি একটা নীল শাড়ি পরবে, কপালে একটা টিপ দিবে। যদি ইসলাম ধর্মে টিপ দেওয়া নিষেধ, শুধু গল্পের জন্য বললাম। ওকে। হালকা করে লিপস্টিক দিবে। আর শোনো, ম্যাচিং করে বাকি সবকিছু পরবে। মেয়েদের কত কিছু লাগে, তাই বললাম না, কেউ আর মাইন্ড করবেন না। ওকে, কিন্তু হঠাৎ এসব কেন? আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। কোনো সন্দেহ আছে? তা না, সন্দেহ থাকবে কেন? ঠিক আছে, সবকিছু ঠিক করে নিবে। আর আমি আসলে দরজা খুলে দিবে, কলিং বেল দিব না, ফোন দিব। ওকে। ওকে, রাখছি। তারপর ফোনটা কেটে দিলাম। রাশের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি হলো, হাসিস কেন? এমনি হাসি, তুই এতটা রোমান্টিক হলি কবে? কখনো মনে হয় না আমি আনরোমান্টিক ছিলাম। তা অবশ্য ঠিক, কিন্তু এত রোমান্টিক ভাবা যায়? আজ একটু বেশি রোমান্টিক। ওই জান্নাতের সাথে তো এত রোমান্টিক কখনো হসনি। ওটা তো গার্লফ্রেন্ড ছিল, আর এটা আমার বউ, বুঝিসই তো। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন কি করা যায় বলতো? আসলে আমি কিছু বুঝতেছি না, কিভাবে তাকে মেনে নেওয়ার কথাটা বলবো। তোদের মাঝখানে তো আর কেউ থাকবে না, একটা কাজ করতে পারিস। কি? কতগুলো গোলাপ নিয়ে তাকে বলতে পারিস তুই তাকে মেনে নিয়েছিস। এখন কয়টা বাজে? মাত্র 11টা। এত রাতে গোলাপ কোথায় পাবো? একটা কাজ করি, আমার কাছে একজনের নাম্বার আছে, তার দোকান আছে, হয়তো তার কাছেই পাবি। যদি তার দোকান বন্ধ থাকে? আগে ফোন দিয়ে দেখি। ওকে, দেখ পাওয়া যায় কিনা। তারপর রাশেদ ফোন দিল, জানতে পারলো দোকান মাত্র বন্ধ করেছে। আবার খুলতে বল, আমরা যাই। লোকটাকে বলে দিল, তখন দোকান আবার খুললো। আমরা চারপাশে দেখতেছি কোনো রিক্সা পাই কিনা। একটা পেলাম অনেক খুঁজে। লোকটাকে দেখে আমি অবাক, এটা তো সেই লোক যা রিক্সায় তোফাকে নিয়ে বের হয়েছিলাম। মামা চলো সামনে। মামা আপনি? চলো। মামা আজকেও কি ঘুরবেন? না, একটা দোকানে যাব। ওকে মামা। কিছু সময় পর রিক্সা থামলো সেই দোকানটার কাছে। আমি নামলাম। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আমরা ভিতরে চলে গেলাম। কয়েকটা গোলাপ নিব। 4-5টা নেই। আঙ্কেল, 4টা গোলাপ দেন, আর একটা বকুল ফুলের মালা, আর একটা ভালো মানের তোড়া দিন। এতগুলো? সমস্যা নেই। তারপর ফুলের তোড়া নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। আগের আশরাত নেমে গেছে তার বাসার সামনে। আমি রিক্সা নিয়ে আমার বাসা দিকে চলে এলাম। রিক্সা থেকে নেমে, মামা এই নাও ভাড়াটা, 500 টাকা দিয়ে। মামা ভাড়া দিতে হইবে না, আগের বার তো অনেক টাকা দিলেন। আরে মামা কি বলেন, এই নিন। মামা ভাঙতি নাই তো? লাগবে না মামা, পুরোটাই রেখে দিন। জোর করে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। দরজার সামনে দাঁড়ালাম। কলিং বেল দিতে গিয়েও দিলাম না। তোফাকে ফোন দিলাম। তোফা এসে দরজা খুলে দিল। চলো রুমে বলে হাত ধরে টেনে নিয়ে আসলাম। তোফাকে ভালো করে দেখে আমি তো অবাক। এই তো দেখি নীলপরির মতো নীল শাড়ি পরেছে, সাথে নীল ব্লাউজ। যা লাগছে না, উপস। কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? একটু অপেক্ষা করো, আমি বলছি। এই ফুলগুলো কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? প্রথমত ক্ষমা করে দিবে এতটা অবহেলা করার জন্য। আসলে আমি তোমার ভিতরটা কখনো বুঝতে চাইনি। আসলে আমি ইদানিং ফিল করেছি মানুষের চামড়াতে কিছু যায় আসে না। আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়। আমার পশুর পর থেকে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। যে মেয়েটা সারা রাত জেগে আমার সেবা করে, সেই মেয়েটা আমার বুকের উপর শুইতেই পারে। তাই বলে তাকে মারা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি তোফা। আমি চাই তোমাকে বড় মর্যাদা দিতে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? এই বলে ফুলের তোড়াটা বাড়িয়ে দিলাম। সত্যি ভালোবাসবেন তো? অনেক, যদি তুমি সুযোগ দাও। জানেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই, তাই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনাকে সুযোগ না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমার সব আবদার পূরণ করতে হবে। ওকে, রাজি। তাহলে ফুলগুলো নাও। শিওর। বলে তোফা ফুলগুলো নিল আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি হলো? কি হলো? কোনটা? এখনো জড়িয়ে ধরে আছে। এভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা শোনেন না। বলো। লজ্জা করছে।
ও বুঝছি, জোরে ধরে আছো, তা লজ্জা করছে। ওফস, কিছুই বোঝে না। তাহলে বুঝিয়ে বলো। আমার লজ্জা করছে। তাহলে আর কি করার, ঘুমিয়ে পড়ো। কি যে করি। কি করবে? দেখাচ্ছি কি করব। এই বলে তুফা আমাকে বিছানা ফেলে দিল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুফা আয়নার সামনে চুলগুলো খোলা রেখে বসে আছে। ভেজে ভেজে চুলে হালকা হালকা পানি চুল থেকে ঝরে পড়ছে তুফার গায়ে। আমি আস্তে করে উঠে তুফাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার পিছন থেকে জড়িয়ে ধরা তুফা হালকা কেঁপে উঠলো। তুফা আয়নার দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার, আজ হঠাৎ এত রোমান্টিক? বউয়ের সামনে একটু রোমান্টিক না হলে হয় কি? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে নিন। ওকে মহারানী। তারপর গোসল করে নিলাম। বাইরে এসে দেখি তুফা চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে অবসরের জন্য রেডি হচ্ছিলাম। তুফা এসে টাই পরিয়ে দিল, চুল ঠিক করে দিল। ঠিক আছে, এখন অফিসে যাই। যাই না, বলেন আসি। ওকে, এখন আসি তাহলে। আমার কিন্তু আপনার সব পূরণ হচ্ছে না। আমি বুঝলাম তুফা আসলে কি বলতে যাচ্ছে। ওকে, আবদার পূরণ করতেছি বলে সামনে যেতেই তুফা পিছনে হাঁটতে লাগলো। এভাবে যেতে যেতে একসময় তুফা দেওয়ালে লেগে গেল। আমি তুফার মুখের বাম পাশে হাত দিতেই তুফা চোখ বন্ধ করে ফেললো। আমি দেরি না করে তুফার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর কানের কাছে ফিসফিস করে বললাম, ভালোবাসি। তুফা তখনও চোখ খুলেনি। কি হলো, চোখটা তো খুলো। তারপর তুফা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরলো, আস্ত করে বলল, আমিও খুব ভালোবাসি আপনাকে। ঠিক আছে, এখন আসি। আর একটু জড়িয়ে ধরে থাকি না? উপস, আমার বউটা দেখি অনেক রোমান্টিক। দেখতে হবে তো কার বউ। তাই না? হুম। ওকে, আসছি বলে কপালে আরেকটা চুমু দিলাম। এটা কি হলো? কোনটা? আবার চুমু খেলেন কেন? খারাপ লাগছে নাকি? খারাপ লাগবে কেন, বরং ভালোই লাগছে। তাহলে আরেকটা দিই? না না, আর লাগবে না। ওকে, তাহলে আসছি। দুপুরে ফোন দিব। ওকে। তারপর চলে এলাম অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তুফা ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। কি করেন? আজ অনেক কাজ, তাই কাজ করছিলাম। তাহলে রাখছি। কাজ তো শেষ, একটু কথা বলি। খাইছেন? আর 10 মিনিট পর খাবো। খাওয়া শেষে ফোন দিবেন। আরে, একটু তো প্রেম করতে পারি নাকি? একদম না, অফিস টাইমে কোনো প্রেম চলবে না। ওকে, রাখছি। শোনেন। বলো। লাভ ইউ সো মাচ। আমি চুপ করে আছি। তারপর ফোনটা কেটে দিলাম। তারপর খেতে চলে গেলাম। খাওয়া শেষে তুফাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি খেয়েছি, নয়তো তুফাও খাবে না। এভাবে প্রতিদিন আসা যাওয়া, প্রতিদিন তুফাটাকে ঘুম ভাঙা, তার আবদারগুলো পূরণ করে অফিসে আসা, অফিসে এসে আবার বাসায় গিয়ে তুফার সাথে গল্প করা, আর মাঝে মধ্যে ভালোবাসা আদান প্রদান করা। এই নিয়ে প্রায় 2 মাস চলে গেল। একদিন অফিসে কাজ শেষে বাসায় গেলাম, তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুর বাসায় চলে গেলাম। দেখলাম তুফা শুয়ে আছে। আমি আস্তে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুফা আমার দিকে না তাকিয়েই বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার প্রতিটা স্পর্শ তুফা খুব ভালো করে চেনে। তেমন কোনো কাজ ছিল না, তাই চলে এলাম। কিন্তু তুমি এই বেলা শুয়ে আছো কেন? এমনি, কিছু ভালো লাগছে না। আমি তোমাকে ছেড়ে দিয়ে বললাম, কিছু ভালো লাগছে না মানে? তুমি ঠিক আছো তো? জানি না, আপনি অফিসে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। আমার দিকে ঘুরে, ও এর জন্য মন খারাপ? চিন্তা করো না, স্বপ্ন তো সত্যি হয় না। এটা অন্য স্বপ্নের মতো না, আমার খুব ভয় করছে। আহা, চিন্তা করতে হবে না তোমাকে, স্বপ্ন সত্যি হয় না। তা কি স্বপ্ন দেখলে? আমি স্বপ্ন দেখলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সে একটা মেয়ে, আর সে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমার মনে হয় এই সময় এমন স্বপ্ন দেখা অশুভ। আপনি কি আমাকে ছেড়ে চলে যাবেন কখনো? কি যাতা বলছো? তোমাকে ছেড়ে যাব কেন? কখনো না। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো? তাও আমার খুব ভয় হচ্ছে। খাইছো? কথা ঘোরানোর জন্য বললাম। তোফার চেহারা দেখে মনে হচ্ছে সত্যি ভয় পেয়েছে। না, আপনি ফোন দিলে খেতাম, আর এখন তো চলে আসছেন, একসাথে না হয় খাবো। ঠিক আছে, একসাথে খাবো। আপু আর মা খেয়েছে? একটু আগে খেয়েছে, আমাকে অনেক জোর করছিল ওনাদের সাথে খেতে, কিন্তু আমি খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। আপনি কষ্ট করবেন কেন? এটা কি কষ্ট হলো? বসো চুপচাপ, আমি আসছি। আমি নিচে চলে গেলাম। দেখি আপু বসে টিভি দেখছে। আপু, একটু রান্নাঘরে আয় তো। তুই বস, আমি খাবার দিচ্ছি। আপু মনে করছে টেবিলে খাবো। না না, তুই প্লেটে করে দাও। তুফাও খায়নি, আর তুফার শরীরটা ভালো নেই, তাই গিয়ে ওর সাথে খাবো। ওকে, 5 মিনিট দ্বারা বেড়ে দিচ্ছি। তারপর আপু ভাত আর তরকারি দিল, আমি নিয়ে রুমে চলে এলাম। আপনি কষ্ট করতে গেলেন কেন? কই কষ্ট? আরে এসব কষ্ট না, ভালোবাসা, বুঝছো?
অনেক ভালোবাসেন না আমাকে? অনেক। আচ্ছা হা করো, আমি খাইয়ে দিচ্ছি। হুম। তারপর আমি তুফাকে খাইয়ে দিলাম, তুফা আমাকে খাইয়ে দিল। আমাদের মাসে প্রায় এমন খাওয়া দাওয়া হয়। খাওয়া শেষে তুফা বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তা কি সারপ্রাইজ? বলা যাবে না, রাতে বলবো। ওকে, তোমার ইচ্ছে। আচ্ছা, আপনার কি কিছুই মনে নেই? কি মনে থাকবে? ওকে, রাতে বলবো। ওকে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম, বিকেলে বের হলাম। আজকে রাশেদ নাই, ইমনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 9টা বেজে গেল। ফোন বের করে দেখি 5টা ফোন দিয়েছে তুফা, 2টা দিয়েছে আপু। আমি আর 7-5 না ভেবে বাসা চলে গেলাম। দেখলাম আপু কি যেন করছে। আপু কি করছো? ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারি নাই। ঠিক আছে, রুমে যা। ওকে, গেলাম। রুমে এসে দেখি তুফা নীল শাড়ি পরেছে। কি হলো, আজ এত সুন্দর করে সাজছ কেন? বলছেন একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি? এখন না, আরো পরে বলবো। কখন বলবে? এতক্ষণ তো না শুনে থাকতে পারলেন, আর কিছুক্ষণ না হয় চুপ করে থাকেন। ওকে। ঠিক আছে, আপনি বসেন, আমার কিছু কাজ আছে। ওকে। তারপর ল্যাপটপ অন করে অফিসে কিছু কাজ করলাম। কাজ শেষ করে দেখি 11টা 20 হয়ে গেছে, কিন্তু তুফা বা কেউ একটু ডাকলো না। 7-5 না ভেবে নিচে গিয়ে দেখি তুফা এখনো কি জানি করছে। এত রাত পর্যন্ত কি করছো? আর কিছু নাই, প্রায় সব কাজ শেষ। তো আমার সারপ্রাইজটা কি বলো? এখন না, আরো পরে। আমি চুপ করে আছি। রেডি হবো মানে? এত রাতে কোথায় যাবে? কোথাও যাব না, আপনি রুমে যান, আমি বলছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। তখনই তুফা ফোন দিয়েছে। একটু আগেই তো নিচ থেকে কথা বলে আসলাম, তা আবার ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। বলো। আলমারিতে একটা নীল শার্ট আছে, পরে নিন। মনে করেন কোথাও যাচ্ছেন। এত রাতে এসব কেন? যা বলছি করেন। ওকে। তারপর কাপড় পরে নিলাম। রাত 11টা 50 প্রায়। কি হলো, এতক্ষণ লাগে? পড়েছি। তুমি কোথায়? আমি আছি, আপনাকে মেসেজ দিয়ে যা বলবো তাই করবেন। মানে কি এসবের? ভালোবাসা, বুঝেন তো নাকি? বুঝছি, কিন্তু। কোনো কিন্তু না। আমি কিন্তু আপনার বউ, কোনো প্রেমিকা না, আর জান্নাতের মতোও করব না। মানে কি? তুমি এসব কেমনে জানো? বলা যাবে না, রাখছি। কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। সাথে সাথে মেসেজ দিল, একটু ছাদের উপর আসেন প্লিজ। আমি আর কি করব, গেলাম ছাদের দিকে। কিন্তু কি, এখানে তো একটা লাইট থাকার কথা, ওটা নিভানো কেন? আমি ফোন বের করে লাইট জ্বালালাম। সাথে সাথে চারপাশটা আলোকিত হয়ে উঠলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো মনে নাই আজকে আমার জন্মদিন। গিয়ে তুফাকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছে, ছাড়েন। আমার তো মনেই ছিল না এখানে আরো কেউ আছে। লজ্জা পেয়ে তুফাকে ছেড়ে দিলাম। পাশে তাকে দেখি মা, আপু, রাশেদ, তামিম সবাই আছে। তোরাও আসছিস? তোর জন্মদিন না থাকলে কি হয়? আমার তো মনেই ছিল না। হয়েছে, এবার কেকটা কাট। শিওর। আমি কেকের সামনে গিয়ে প্রথমে বাজিগুলো ফু দিয়ে নিভালাম। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তুফা আমাকে কেক খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর মা প্লাস আপুকে, তারপর সবাইকে খাইয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। সবাই আয়োজন যখন শেষ, আমি তোমাকে বললাম, আমার জন্মদিন অথচ আমার মনে নেই, তোমাদের কেমন মনে থাকলো? ভালোবাসার মানুষের জন্মদিন কি ভোলা যায়? তা ঠিক। এত আয়োজন কিভাবে কখন করলে? দুপুর থেকে এখানে। তোদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলেও চলবে, কাল ট্রিটটা দিয়ে দিস। শালা, সবসময় ট্রিট লাগে? হ্যাঁ, লাগবেই তো ট্রিট। কালকে সকালে সবাইকে আমি রান্না করে খাওয়াবো। আমি মনে মনে বললাম, এটা কি আমার বউ নাকি তাদের উকিল? ওকে ভাবি, আপনি যা বলবেন। আচ্ছা, নিচে যাই। তুফা তুই গল্প কর। কানের কাছে গিয়ে বললাম, তাড়াতাড়ি ভাগ, একটু রোমান্স করতে দে। এটা তাহলে সবাইকে বলি। শালা ফুট বলে দৌড়ানি দিলাম হালকা করে। তারপর সবাই নিচে চলে গেল। ছাদে এখন তুফা আর আমি। কেমন দিলাম সারপ্রাইজটা? অসাধারণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো না আজ কত সুন্দর চাঁদ উঠেছে, যদিও উঠেনি বড় করে। রোমান্স করার জন্য বললাম। অনেক সুন্দর বলে তুফা সেদিকে তাকালো। তখন আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। জানেন, আমার না অনেক ভয় করছে। এখনো কি তুমি সকালে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতেছো? এসব বাদ দাও, তেমন কিছু না। আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? সেটা কাল বলবো। না না, এখন বলতে হবে। আচ্ছা বলছি, কিন্তু আমার লজ্জা করে। কি এমন সারপ্রাইজ যেটা আমাকে বলতে লজ্জা করতেছে? চোখ বন্ধ করেন, তাহলে বলবো। ওকে, বন্ধ করলাম। এবার বলো,
কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার শাশুড়ি দাদি হতে চাচ্ছে। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সত্যি? সত্যি। বিশ্বাস না হলে এই দেখুন। বলে তুফা আমার হাতটা পেটের উপর রাখলো। আমি তুফার পেটে হাত দিয়ে যা বুঝলাম সত্যি আমি বাবা হতে চলেছি। তুফা, আমি আজ কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না বাবা হওয়ার আনন্দটা কেমন, শুধু এতটুকু জানি আমি আজ সবচেয়ে বেশি খুশি। আই লাভ ইউ সো মাচ তুফা। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে আজকে দিনে 2টা সারপ্রাইজ একসাথে দেওয়ার জন্য। কিন্তু আমার তো ধন্যবাদ চাই না। আপনার ফ্রেন্ডরা তো ট্রিট চাইলো, আমার অন্য কিছু চাই। বলো কি চাও আজকে? এই দিনে যা চাইবে তাই পাবে। বলো কি লাগবে? রিং, হার, আংটি? আরে না, আমার এমন কিছু লাগবে না। বলো কি লাগবে? আমার বলতে লজ্জা করছে। আমার সামনে লজ্জা? এটা কি ভাঙাতে হবে? দাঁড়াও ভাঙাইতেছি। বেশি কিছু করিনি, মাত্র একটা লিপ কিস দিলাম। এটা কি হলো? লজ্জা ভাঙালাম। এভাবে হবে না, আরো বেশি কিছু ভাঙাতে হবে। এটাই তো তোমরা চাও। ওকে চলো রুমে যাই, ইচ্ছে মতো আদর করবো। আমি তো হেঁটে যাব না, কোলে তুলে নেন। তা কি আর বলতে হয়? বলে তুফাকে কোলে তুলে নিলাম, যদিও হালকা ভারী, কোনো ব্যাপার না। তুফাকে কোলে তুলে নিয়ে রুমে গেলাম, তারপর বেডে শুয়ে দিলাম, কপালে একটা চুমু দিলাম। বাকিটা আপনারা বিয়ে করে নেন, তাহলে বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে দেখি তুফা কোরআন পড়তেছে। আমি মনোযোগ দিয়ে শুনলাম। চা এনে দিল, খেয়ে অফিসে গেলাম। অফিসের কাজ শেষে বাসায় আসলাম। ড্রয়িং রুমে আপু বসে কথা বলতেছে। আপুকে বিরক্ত না করে রুমে গেলাম। তুফা বসে আছে। কি করতেছো? ভাবছিলাম। এত কি ভাবছো? আমাদের সন্তানের নাম কি রাখবো। হ্যাঁ তাই তো, কি রাখা যায়? আপনি বলেন। ওকে, আগে জানতে হবে মেয়ে হবে নাকি ছেলে। মেয়ে হবে। তুমি কেমনে জানো? পরশু আপনি বলেছেন না আপুকে নিয়ে হসপিটালে যেতে, তখন দেখলাম। ও, তাহলে দেখে আসলে? ওকে, তাহলে কি রাখবো আমাদের মেয়ের নাম? যাই রাখুন, শেষে কিন্তু মেঘলা থাকতেই হবে। ওকে, তাহলে তুফা হাসান মেঘলা রাখি। নামটাও সুন্দর রাখা চাই। ওকে, এটাই রাখবো। ওকে, চা খাবেন? না, চা খাবো না, মিষ্টি খাবো। ফ্রিজে তো মিষ্টি নেই। ফ্রিজে নাই তো কি হয়েছে, আমার সামনে তো আছে। সামনে মানে কই? কেন, তোমার কাছে তো মিষ্টি। কই, আমার কাছে তো নাই। ওকে, আমি দেখাচ্ছি। চোখটা বন্ধ করো। ওকে। চোখ বন্ধ করতে দেরি, তোমার ঠোঁটে চুমু দিতে দেরি নাই। এটা কি হলো? মিষ্টি খেলাম। আপনি কিন্তু অনেক দুষ্টু হয়ে যাচ্ছেন। বাসায় এত ভালো বউ থাকলে কি আর চুপ করে থাকা যায়? ঢং যত। ঠিক আছে, একটু বের হব। মাত্র আসলেন, কোথায় যাবেন? একটু বাজার থেকে ঘুরে আসবো। ওকে, সাবধানে যাবেন। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে চলো আর কয়েকটা মাস। তুফার কেয়ার করা, 3 বেলা আমি হাতে তুলে খাইয়ে দেওয়া, তুফার শরীরের মধ্যে আমার বাচ্চাটা বেড়ে ওঠা, এই নিয়ে গেল কয়েকটা মাস। এই কয়েকটা মাস তুফা অনেক কেয়ার করেছি, কখনো কাজ করতে দেয়নি। বলতে গেলে অনেক বেশি ভালোবাসছে তুফাকে। আজ হঠাৎ তুফার মাথা অনেক ব্যথা করছে, সাথে পেট ব্যথা করছে। ডাক্তার বলেছে আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে, তাই তুফাকে তাতে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার রুহি তুফাকে দেখে বলল, রোগীর অবস্থা খারাপ, জরুরি অপারেশন করতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, বুঝতেছি না কি করব। ডাক্তার তাড়াতাড়ি তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিন্তু রুমে ঢোকার আগে তুফার সঙ্গে থামিয়ে দিয়ে আমাকে কি যেন বলতে রাখলো। আমি তুফার কাছে গেলাম। তুফা ঘেমে পুরো ভিজে গেছে, দেখে বোঝা যাচ্ছে তুফার অনেক কষ্ট হচ্ছে। আমি তুফার কাছে যেতেই তুফা বলল, আপনাকে অনেক ভালোবাসি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। সেদিন আমি কিছু বলতে পারিনি। তুফার এমন অবস্থা দেখে নিস্তব্ধ হয়ে গেছিলাম। তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার রুহি সহ তার সহকর্মীরা বাইরে বের হলো। আরেকজন সহকর্মী কোলে একটা সুন্দর বাচ্চা নিয়ে। তাদের বের হওয়া দেখে আমি বললাম, ডাক্তার বাচ্চার মা ঠিক আছে তো? হ্যাঁ, আপনার বাচ্চা ঠিক আছে, কিন্তু নিয়তিকে তো মেনে নিতেই হবে। কি বলছেন ডাক্তার, আর বউ ঠিক আছে তো? সরি, আমরা যথাসম্ভব ট্রাই করেছিলাম, কিন্তু আমরা উনাকে বাঁচাতে পারিনি। সরি। না ডাক্তার, এ হতে পারে না। নিজেকে সামলান, নিয়তি মেনে নিন। কি সামলাবো আমি? কেঁদে কেঁদে বসে গেলাম হসপিটালের মাটিতে। এ কি হয়ে গেল? আপু আমার কাঁধে হাত দিয়ে আমাকে শক্ত করার জন্য ট্রাই করলো। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। শুনেছিলাম পুরুষরা নাকি সহজে কাঁদে না, কিন্তু আজ আমি কাঁদছি। অনেক অবহেলা করেছিলাম তুফাকে। শেষে সবকিছু ঠিক হয়ে গেছিল। তবুও তুফা আমাকে ছেড়ে চলে গেল 5 বছর পর। আজ তুফার কথাগুলো খুব মনে পড়ছে। তুফা কি স্বপ্ন দেখেছিল আমি নাকি তাকে ছেড়ে চলে যাব। আজ তার কথা সত্যি হলো। তবে আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গেছে। সরি রে তুফা, আমি তোকে বুঝতে হয়তো অনেক দেরি করে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমার শেষে বলা কথাগুলো আজও শুনতে পাই। প্রিয়, ভালো থেকো, আমার উপর অভিমান করে থেকো না প্লিজ। সত্যি অনেক ভালোবাসে তোমাকে কলিজা। এসব ভাবছিলাম, আজ চোখে জল ফেলছিলাম, তখন আমার পাশ থেকে ছোট্ট একটা মেয়ে বলে উঠল, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবা? আর তুমি এখানে যতবার আসো কান্না করো কেন? হ্যাঁ, এটা আমাদের মেয়ে মেঘলা। তাকে স্কুল থেকে নিতে আসছিলাম, তাকে নিয়ে তুফার কবরের কাছে এলাম। প্রায় সময় পেলে এখানে আসি, আজও আসলাম। আচ্ছা মামনি, তুমি না বলো তোমার আম্মুকে দেখবে? হ্যাঁ, দেখতে তো চাই, কিন্তু মা তো সামনে আসে না। মামনি, তোমার আম্মুকে ডাকো না প্লিজ। তোমার আম্মুকে বলো তাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আমি তো বলি বাবা, কিন্তু মা তো আমাদের কিছুই বলে না। মা খুব পচা। না মামনি, তোমার আম্মু অনেক ভালো, পচা না। তুমি ভালো করে ডাকলে ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি তো? নয়তো তুমি ডেকে দেখো। মা, মা, আমার কথা শুনতে পাচ্ছ? এসো না তুমি আমাদের মাঝে ফিরে। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। বাবা প্রতি রাতে তোমার ছবি দেখে কান্না করে, আমারও কান্না চলে আসে। তুমি এসো প্লিজ। আমি চুপ করে আছি। বাবা, মা তো কথাই বলছে না। কই, বলছে তো কথা, কান পেতে শোনো, আমি তো শুনতে পাচ্ছি। কই বাবা, আমি তো শুনতে পাচ্ছি না। ভালো করে শুনলে শুনতে পাবে। তোমার মা বলছে তুমি খুব ভালো, আর তোমার মা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ওয়াও, কি মজা! মা যদি ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কত মজা করব। হ্যাঁ, অনেক। বাবা, মাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো। আমার সাথে তোমার আম্মু অনেক রাগ করেছে, আমার কথা তোমার আম্মু শোনাই না। তুমি বলো না তোমার আম্মুকে তাড়াতাড়ি ফিরে আসতে। মা, বাবার সাথে আর রাগ করো না প্লিজ। বাবা কত কান্না করে জানো? বাবা তোমাকে অনেক ভালোবাসে। ফিরে এসো প্লিজ। তখন বৃষ্টি শুরু হলো। বাবা, বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যাই। আচ্ছা চলো। তুফার কবরের দিকে তাকিয়ে বললাম, তুফা, তোমাকে একা রেখে যাচ্ছি, ভয় পেও না। মনে করো আমি তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছি। যখনই মনে হবে তুমি ভয় পাচ্ছ, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। আর তোমার না বকুল ফুল পছন্দ, এই নাও বকুল ফুল, সুন্দর করে যত্ন করে রেখো। আজকে আসি। মনে হয় তুফা আমাকে বলল, আমি জানি তুমি আমার পাশে আছো, তাই ভয় হয় না। শুধু বলবো অনেক ভালোবাসি তোমাকে, আমার মেয়েটাকে দেখে রেখো। তুফার বলা শেষ কথাগুলো বারবার আমার কানে বাজে। কি হলো বাবা, আসো না, ভিজে যাচ্ছ তো। চলো। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্ত। জানি না গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।